পুরনো পৃথিবী মারা যাচ্ছে, নতুন একটা বিশ্ব জন্ম নেওয়ার জন্য ছটফট করতেছে। এখন হলো দানবদের সময়। তো দানবদের সময় অনেক অস্থিতিশীলতা হয়, অনেক অরাজকতা হয়, অনেক ঘটনা কি করতেছে, আমরা বারবার উঠে দাঁড়ায় রক্ত দিচ্ছি, পরিবর্তন করার চেষ্টা করতেছি, কিন্তু আমরা পরিবর্তনটার জন্য মূল জায়গাটার দিকে হাত দিচ্ছি না। যে পোস্ট কলোনিয়াল যে রাষ্ট্রটা, উপনিবেশ আমলের যে রাষ্ট্রযন্ত্র আমরা এখনো দানবের মতো আমাদের ঘাড়ে ক্যারি করে বেড়াচ্ছি, ওই রাষ্ট্রটা আপনি চেঞ্জ করেন নাই, কিন্তু আপনি আশা করছেন রেজাল্টটা চেঞ্জ হবে। রাষ্ট্র হলো গাড়ির মতো, আমি ড্রাইভার চেঞ্জ করবো। তো সৎ লোককে আমি যদি নিয়ে আসি, ভালো লোককে যদি আমি ক্ষমতা নিয়ে আসি, গাড়ি আমাকে মক্কায় নিয়ে যাবে। এটা সমস্যা, এটা ভুল চিন্তা। রাষ্ট্র গাড়ির মতো না, রাষ্ট্র হলো রেলগাড়ির মতো। রেলগাড়ি আপনি যে কোনো জায়গায় নিতে পারবেন না, রেলগাড়ি রেল লাইনের উপর চলে। রেলগাড়ির ইঞ্জিন রুমে আপনি পীর সাহেবকে বসান, মুফতি মুহাদ্দিসকে বসান, চোরকে বসান, পাগলকে বসান, কিচ্ছু দেয় আসে না। রেলগাড়ি যে জায়গায় যাওয়ার কথা হয়ে যায়। এই জমিনে যদি ইসলাম না আসে, ইসলামের ভিত্তিতে আমরা যদি নতুন ভাবে জাতিকে বিনির্মাণ করতে না পারি, নতুন পলিসি তৈরি করতে না পারি, তাহলে আমার মনে হয় বাংলাদেশের স্বতন্ত্র অস্তিত্ব থাকা ইটস কোয়েশ্চেনেবল। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা, আম্মা বাদ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান আজকে এখানে আসার জন্য। বিশেষভাবে যারা আয়োজন করছেন, জেনজি ভলান্টিয়ার্স, ওনাদেরকেও ধন্যবাদ এখানে আসার জন্য। আলোচনার শুরুতে আমি দুটো কথা বলতে চাই, তারপর মূল আলোচনাতে যাব। প্রথম কথাটা হলো যে আমি চাই এই কথাগুলো শোনার সময় আপনারা একটা লম্বা টাইম ফ্রেমের কথা চিন্তা করবেন। অর্থাৎ আজ থেকে 50 বছর পর বা অ্যাটলিস্ট 30 বছর পর এই জনপদের ভবিষ্যৎ কি হবে, এটা একটু চিন্তা করবেন। আজকে 2026-এর 1 মে, এটাকে সামনে রেখে না আপনারা চিন্তা করবেন 2056-র 1 মেতে আমাদের এখানে কি অবস্থা হইতে পারে। এই জিনিসটা একটু মাথায় রেখে আলোচনাটা শুনবেন। আজকে অডিয়েন্সের বেশিরভাগ আপনাদের বয়স 30-এর নিচে, তো এই কথাগুলো বিশেষভাবে আপনাদের শোনা দরকার। পাশাপাশি বিভিন্ন এজেন্সির লোক এখানে থাকতে পারেন, আমাকে বলা হয়েছে যে আমার বক্তব্যের সময় এজেন্সির লোকজন এখানে থাকে। তো এই কথাগুলো আপনাদেরও শোনা উচিত, কারণ এই কথাগুলো আমাদের ভবিষ্যতের জন্য, আমাদের সবার স্বার্থের সাথে জড়িত, আমাদের ভবিষ্যতের সাথে জড়িত, আমাদের পরিবারগুলোর ভবিষ্যতের সাথে জড়িত, এবং এই সমাজ এবং এই মাটির ভবিষ্যতের সাথে জড়িত। তাই এই কথাগুলো আপনারা শোনেন, যারা উপস্থিত আছেন তারা শোনেন, যারা অনুপস্থিত তাদের কাছে পৌঁছায় দেন। আমি যতটুকু বলছি, যেভাবে বলছি সেভাবেই পৌঁছায় দেন ইনশাআল্লাহ। আচ্ছা, এটা ছিল দুটো কথা, মূল কথা শুরু করি। আজকে হলো 2026, এটা হলো নতুন সহস্রাব্দ, মিলেনিয়াম, যেটা 2000 সালের দ্বিতীয় দশক। তো এই 6 বছরে কি হয়েছে, এটা একটা সংক্ষিপ্ত রিক্যাপ করা যায়। 2020 সালে আমরা দেখলাম যে কোভিড এর লকডাউন শুরু হলো, এবং এই লকডাউনের ফলে বিশ্ব অর্থনীতি, সমাজ, নানা বিষয়ে পরিবর্তন আসলো। এখানে আপনারা যারা আছেন এদের অনেকেই হয়তো বা কোভিড এর সময় নানা কারণে আল্লাহ তাদেরকে হিদায়াত করছেন, দিনের কাছাকাছি হয়তো আসছেন। সো এটা খালি পার্সোনাল লেভেলে পরিবর্তন আসে নাই, বড় বড় অনেক পরিবর্তন বৈশ্বিক লেভেলে আসছে কোভিড এর লকডাউনের কারণে। 2021 সালে অগাস্টে আমরা দেখলাম যে 20 বছর যুদ্ধ করার পর, যেটাকে দুনিয়ার পরাশক্তি বলা হয়, আমেরিকা, যেটা দুনিয়ার সবচেয়ে বড় ইকোনমিক এবং মিলিটারি পাওয়ার, সে আমেরিকা পরাজিত হইল। কোথায় পরাজিত হলো? আফগানিস্তানে, যেটাকে আমরা মনে করি দুনিয়ার সবচেয়ে পশ্চাৎপদ জায়গাগুলোর একটা, দুনিয়ার সবচেয়ে দুর্বল জায়গাগুলোর একটা, দুনিয়ার সবচেয়ে কি বলা যায়, ব্যাকওয়ার্ড জায়গাগুলোর একটা। সেই জায়গাতে আমেরিকা পরাজিত হইলো, এবং সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ইসলামী ইমারত দান করলেন, যেখানে আজকে পৃথিবীর বুকে একমাত্র একটা জায়গা যেখানে ইসলামী শরিয়ত দ্বারা শাসন হচ্ছে। 2022 সাল, 2022-এর ফেব্রুয়ারিতে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ শুরু হলো, যেই যুদ্ধ এখনো চলমান, এবং এই যুদ্ধের ফলে ইউরোপের রাজনীতি থেকে শুরু করে আমেরিকার রাজনীতি, অস্ত্রের প্রলিফারেশন, নানা রকম জিনিস পরিবর্তন হতে শুরু করলো, এবং এটা এখনো চলমান। 2023 সাল অক্টোবরে তুফান আল-আকসা, যেখানে ফিলিস্তিনের মুজাহিদিন জায়নিস্ট রাষ্ট্রের উপর আক্রমণ করলেন অক্টোবরের 7 তারিখ, আপনারা জানেন। এবং তারপর গত 2 বছরের বেশি সময় ধরে গাজাতে এখনো গণহত্যা চলমান, এবং এই গণহত্যা পুরো বিশ্বের সামনে স্পষ্ট করে দিল যে আন্তর্জাতিক আইন, মানবাধিকার, জাতিসংঘ, এই ব্যাপারগুলোর বাস্তবতা আসলে কি। যে চোখ বন্ধ করে রাখে তার কাছে এটা স্পষ্ট করে দিল। 2024 সাল আমাদের জন্য গুরুত্বপূর্ণ। 2024 সালে
দীর্ঘ প্রায় 17 বছরের পর বা 15 বছরের পর বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের যে গ্রিপটা ছিল সেটা কিছুটা আলগা হইল এবং আওয়ামী জাহিলিয়াতে পতন হইল। 2024 সালে 13 বছরের যুদ্ধের পর সিরিয়াতে বাশার আল আসাদ নামের এক জালেমের পতন হইল এবং আহলুস সুন্নাহর বিজয় হইল। 2025 সালে ডোনাল্ড ট্রাম্প আবার মনোনীত হইল, প্রেসিডেন্ট মনোনীত হইল। ডোনাল্ড ট্রাম্প মনোনীত হওয়া একটা ইম্পর্টেন্ট ঘটনা, কারণ আগেকার প্রেসিডেন্ট যেভাবে কাজ করতো, আগেকার প্রেসিডেন্টরা যেভাবে সিদ্ধান্ত নিত, ট্রাম্প এভাবে সিদ্ধান্ত নেয় না। সে একটু খামখেয়ালি, আপনারা হয়তো বা খেয়াল করছেন। তো সে তার মতো করে অনেক সিদ্ধান্ত নিয়ে নেয়, যেটা আমেরিকার যে পতনটা বা আমেরিকার তারা যে ভুলগুলো করে সেই ভুলগুলোকে আরো দ্রুত গতির করে তুলছে। এবং বিশ্ব ভূ রাজনীতি যেটাকে বলে, ভূ রাজনীতির অনেক ঘটনা ট্রাম্পের কারণে এক্সিলারেটেড হয়েছে, মানে এগুলোর গতি অনেক বেড়ে গেছে। 2026 সালে আমরা এখন মে মাস শুরু করলাম, অলরেডি জানুয়ারি মাসে এপস্টিন ফাইল প্রকাশিত হলো, যেগুলো থেকে আমরা দেখলাম যে যারা বিশ্বে আমাদের মানবাধিকারের কথা বলে, গণতন্ত্রের কথা বলে, নীতি নৈতিকতার কথা বলে, তাদের নিজেদের জীবনটা আসলে কেমন, এটা পুরো পৃথিবীর সামনে স্পষ্ট হইল। জানুয়ারি মাসে ভেনেজুয়েলার নেতাকে অপহরণ করে আমেরিকানরা নিয়ে গেল তাদের দেশে। সো আমরা বুঝলাম যে আন্তর্জাতিক আইন জিনিসটা আসলে কেমন। এবং তারপরে ফেব্রুয়ারিতে আমরা দেখলাম ইরানের উপর ইসরায়েল এবং আমেরিকা আক্রমণ করলো, এবং আক্রমণ তারা শুরু করলো কি করে? একটা বাচ্চা মেয়েদের স্কুলে মিসাইল মেরে, যেখানে 100-র উপরে শিশু মারা গেল। তো সেখান থেকে আমরা বুঝলাম যে আন্তর্জাতিক আইন, মানবাধিকার, এই বাস্তবতাগুলো কেমন। তো এটা হলো গত 6 বছরের কথা। এই দশক এখনো শেষ হয় নাই। গত 6 বছরে শুধু এইরকম ঘটনাগুলো আমরা দেখলাম, এবং এই দশক শেষ হওয়ার আগে আমরা এরকম আরো অনেক ঘটনা দেখবো। তো এই ব্যাপারটা কি, মানে বর্তমান বিশ্বে আসলে কি চলতেছে, এত কিছু কেন করতেছে, এটা ব্যাখ্যা করতে গিয়ে তুরস্কের অর্থমন্ত্রী কিছুদিন আগে, এই মাসের এপ্রিলের শুরুতে একটা কথা বলছে। সে বলছে, দ্য ওল্ড ওয়ার্ল্ড ইজ ডাইং, পুরনো পৃথিবী মারা যাচ্ছে, আ নিউ ওয়ার্ল্ড স্ট্রাগলস টু বি বর্ন, নতুন একটা বিশ্ব জন্ম নেওয়ার জন্য ছটফট করতেছে। নাও ইজ দ্য টাইম ফর মনস্টার্স, এখন হলো দানবদের সময়। তো দানবদের সময়ে অনেক অস্থিতিশীলতা হয়, অনেক অরাজকতা হয়, অনেক ঘটনা ঘটে, সেটা আমরা দেখতেছি। সহজ কথা হলো, আমরা বিশ্বের ইতিহাসের একটা বিশেষ মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছি, যেই কারণে এতগুলো পরিবর্তন আমরা এখন দেখতেছি। এগুলো একটা আরেকটা বিচ্ছিন্ন না। আপনি যেই ঘটনাগুলো দেখতেছেন, এগুলো বেসিক্যালি একটা চেইন রিয়াকশনের মতো, একের পর এক ঘটনা ঘটতেছে এবং ঘটতে থাকবে। আমরা যেই সময়টা পার করতেছি এটাকে বলা যায় ইন্টাররেগনাম, বাংলায় যুগ সন্ধি। এটার অর্থ হলো এমন একটা সময় যখন একটা সাম্রাজ্য ছিল, সেই সাম্রাজ্য পতন ঘটে যাচ্ছে, কিন্তু নতুন কোনো সাম্রাজ্য এখনো উঠে দাঁড়ায় নাই। একটা সভ্যতা ছিল, সেটার পতন ঘটতেছে, কিন্তু নতুন কোনো সভ্যতা সেখানে এখন তৈরি হয় নাই। নিয়মের যে কাঠামো আগে ছিল, আন্তর্জাতিক আইন, মানবাধিকার ইত্যাদি ইত্যাদি, জাতিসংঘ, এই কাঠামো ভেঙে পড়ছে, এই কাঠামো এখন আর কাজ করে না, কিন্তু সেখানে নতুন কোনো কিছু এখনো তৈরি হয় নাই। তো এইটা হলো যুগ সন্ধির সময়। এবং যুগ সন্ধির সময়ের বৈশিষ্ট্য হলো, যে বিষয়গুলোতে আগে আমরা বিশ্বাস করতাম, যে বিষয়গুলোর মধ্য দিয়ে আগে আমরা চিন্তা করতাম, যে লেন্সের মধ্য দিয়ে আমরা দুনিয়াকে আগে দেখতাম, যে ব্যাপারগুলোকে আমরা প্রশ্নাতীত বলে গ্রহণ করে নিতাম, সেগুলো এখন আর কার্যকর না। এটা হলো যুগ সন্ধির বৈশিষ্ট্য। আমরা একটা প্রগাঢ় পরিবর্তনের সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, এবং আমরা প্রচন্ড অস্থিতিশীলতার সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি বৈশ্বিক ভাবে। বাংলাদেশের কথা তো আছেই, বাংলাদেশের কথা যাচ্ছি, বাট বৈশ্বিক ভাবে আমরা একটা প্রগাঢ় অস্থিতিশীলতার সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের বাবা মা আমাদের যেই সব জিনিসপত্র বুঝাইছেন দুনিয়ার ব্যাপারে, যেগুলো চিন্তা করে আমরা বড় হয়েছি, স্কুল কলেজে আপনারা যেগুলো শিখছেন, এগুলো এখন কাজ করছে। আমি আপনাদের কিছু প্রমাণ দেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পরাশক্তি ছিল দুইটা, আপনারা সবাই জানেন যে আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন ছিল, এবং তাদের মধ্যে যুদ্ধ হচ্ছিল। 90-এর দশকে সোভিয়েত ইউনিয়নের পতন হয়, আমেরিকা জিতে যায়। এটাকে বলা হয় ইউনিপোলার মোমেন্ট। পুরা বিশ্বে একটা মাত্র পরাশক্তি, যেটা হলো আমেরিকা। এবং তখন আমেরিকা যা কিছু বলে সেটাকে সঠিক বলে মেনে নেওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হইল, যে আমেরিকা মুক্তবাজার অর্থনীতির কথা বলে, অতএব এটা সঠিক। আমেরিকা লিবারাল ডেমোক্রেসির কথা বলে, অতএব এটা সঠিক। আমেরিকা আন্তর্জাতিক আইনের কথা বলে, অতএব এটা সঠিক। এরকম একটা চিন্তা আসলো। এই বিষয়টা এখন আর নাই। এখন আমেরিকার একার কথাতে কোনো কিছু হয় না। এক এক জায়গায় এক একজন তার ইচ্ছা মতো নিজের কাজ করার চেষ্টা করতেছে। সেটা রাশিয়া হইতে পারে, এটা চীন হইতে পারে, এটা উপমহাদেশে ভারত হইতে পারে, বা অন্য যে কোনো দেশ হইতে পারে।
এবং বহুকেন্দ্রিক বিশ্বে যেটা হয়, অস্থিতিশীলতা তৈরি হয়, অরাজকতা তৈরি হয়। সহজ একটা এক্সাম্পল হলো, মনে করেন একটা অঞ্চলে একজন গডফাদার আছে এবং সে সবার কাছ থেকে চাঁদা তোলে। এখানে এক ধরনের স্থিতিশীলতা থাকবে, কিন্তু যদি দেখেন ওখানে 3-4 জন গডফাদার হয়েছে এবং সবাই চাঁদা তুলতে যাচ্ছে, তখন চাঁদার ভাগ নিয়ে তাদের মধ্যে মারামারি হয়। এটা হলো অস্থিতিশীলতা। তো এই জিনিসটা বিশ্বের মধ্যে এখন তৈরি হয়। আরেকটা এক্সাম্পল হলো আন্তর্জাতিক আইনের কথা চিন্তা কর। গাজাতে ইসরায়েল যা যা করছে সেগুলো আন্তর্জাতিক আইন অনুযায়ী বেআইনি, একেবারে বেআইনি। ইসরায়েল রাষ্ট্রের ইভেন 67-এর পর যে বর্ডার, সেগুলো বেআইনি, কিন্তু এগুলো নিয়ে কেউ কিন্তু কথা বলে না। প্রত্যেকটা পশ্চিমা দেশ আলটিমেটলি ইসরায়েলকে হেল্প করতেছে। আমেরিকা একটা দেশের নেতাকে, প্রেসিডেন্টকে ধরে নিয়ে চলে আসছে, আপনি আরেকটা দেশের প্রেসিডেন্টকে ধরে নিয়ে চলে আসতে পারেন না, কিন্তু এখানে কিন্তু আন্তর্জাতিক আইন কোনো বাধা হয়ে দাঁড়াচ্ছে না। সো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর একটা কাঠামো ছিল, এটাকে বলা হয় রুলস বেসড অর্ডার, নিয়মতান্ত্রিক বিশ্ব। জাতিসংঘকে সবাই মানে, আন্তর্জাতিক সম্প্রদায় বলে একটা জিনিস আছে, সবাই এটাকে মানে, এবং দেশগুলো একে অন্যের সাথে যুদ্ধ করে না, যুদ্ধ করলেও তারা কিছু নিয়ম মেনে চলে, ইত্যাদি ইত্যাদি। এই বিষয়গুলো এখন আর কেউ মানে না। নেইটো নামে একটা সামরিক জোট আছে, যেটা দুনিয়ার সবচেয়ে শক্তিশালী সামরিক জোট মনে করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এই জোটটা পৃথিবীর ভূ রাজনীতিকে প্রভাবিত করছে ব্যাপকভাবে, অনেকে বলবে নিয়ন্ত্রিত করছে। এই নেইটোকে নিয়ে এখন পশ্চিমে অনেক প্রশ্ন। খোদ ট্রাম্প সে নেটোর মধ্যে থাকতে চায় না। সে বলে যে সব কষ্ট আমরা করি, সব সৈন্য আমাদের, সব অস্ত্র আমাদের, তোমরা টাকাও দাও না, আমরা কেন এটা করবো? সো নেটোর মতো সামরিক জোট নিয়ে পশ্চিমের মধ্যে এখন সন্দেহ। আপনারা পেট্রো ডলারের নাম শুনছেন, রাইট? পেট্রো ডলার জিনিসটা কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বিশ্বের বেশিরভাগ দেশ একটা সিদ্ধান্তে আসে যে তারা তাদের কারেন্সি যেগুলোকে মুদ্রা বলা হয়, সেটার এগেনস্টে স্বর্ণ রাখবে না। আমেরিকা স্বর্ণের কি বলে গ্যারান্টার হবে, তো তারা স্বর্ণে তাদের রিজার্ভ রাখবে না। এবং 70-এর দশক থেকে যেটা হয়, আন্তর্জাতিক ট্রেড যেটাকে বলা হয়, আন্তর্জাতিক বাণিজ্যের একমাত্র মাধ্যম হয়ে দাঁড়ায় ডলার। পেট্রোল শুধুমাত্র ডলারে বিক্রি করা হবে, সো ডলার সবাই ইউজ করে, কারণ পেট্রোল সবার লাগে। সহজ ভাষায় ডলার হলো পুরা বিশ্বের মুদ্রা। পুরা বিশ্বের মানুষ যখন কেনাকাটা করে, তখন তারা ডলারের মাধ্যমে কেনাকাটা করে। পুরো বিশ্বের দেশগুলো যখন কেনাকাটা করে, তারা ডলারের মাধ্যমে কেনাকাটা করে। শুধু তাই না, আমরা যখন আমাদের ন্যাশনাল রিজার্ভ রাখি, তখনও আমরা এটা ডলারের মাধ্যমে রাখি, যেমন বাংলাদেশ এখনো রাখে। কিন্তু এই জিনিসটা এখন পরিবর্তন হয়ে যাচ্ছে, এবং এই বিষয়ে অনেক বড় এবং ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ আমেরিকার পৃথিবীতে যে অবস্থান, এই অবস্থানের পেছনে ডলারের একটা বড় ভূমিকা আছে। কিন্তু এখন আপনি দেখবেন ইরানের সাথে অনেকেই ট্রেড করতেছে, বাণিজ্য করতেছে, তারা কিন্তু ডলারের মাধ্যমে তেল কেনাবেচা করতেছে না, তারা ইরানের যে কারেন্সি সেটার মাধ্যমে করতেছে। অনেকে ইউয়ানের মাধ্যমে করতেছে, চাইনিজ কারেন্সি, অনেকে রুবেলের মাধ্যমে করতেছে, রাশিয়ান কারেন্সি। ইন্ডিয়ার সাথে অনেকে রুপির মাধ্যমে করতেছে। অর্থাৎ ডলারের যে আধিপত্য সেটা এখন আর নাই। এটা অনেক বড় এবং ইম্পর্টেন্ট একটা বিষয় ছিল। ইভেন ফ্রান্সের স্বর্ণের যে রিজার্ভ, শত শত স্বর্ণ বা এর চেয়ে বেশি অ্যাকচুয়ালি, সেগুলো আমেরিকার কাছে রাখা ছিল। কিন্তু ফ্রান্স রিসেন্টলি যেটা করছে, সেটা হলো আমেরিকার কাছে থাকা স্বর্ণগুলো বিক্রি করে আলাদাভাবে নিজেরা স্বর্ণ কিনে নিছে রাষ্ট্র হিসেবে। অর্থাৎ আমেরিকার উপর যে ভরসাটা পুরো ওয়ার্ল্ডে ছিল, আমেরিকার অর্থনীতির উপর যে ভরসা ছিল, আমেরিকার কারেন্সির উপর যে ভরসা ছিল, সেটা কিন্তু এখন আর নাই। সো এই সবগুলো জিনিস প্রমাণ যে বিশ্ব ব্যবস্থা পরিবর্তন হয়ে যাচ্ছে। পেট্রো ডলারের ব্যাপারটা, নেটো জোটের ব্যাপারটা, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, গাজা গণহত্যা, ভেনিজুয়েলার ঘটনা, ইরানের ঘটনা। এবং এটা আমার কথা না, আপনি দেখবেন জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ কিছুদিন আগে একটা বক্তব্য দিচ্ছে, সেখানে সে বলছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবী যেভাবে চলছে, এভাবে আর পৃথিবী চলবে না, পৃথিবী বদলে যাচ্ছে। কানাডার চ্যান্সেলর সে বলতেছে যে আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থা এটা শেষ, এটা দিয়ে এখন আর চলবে না, এটা পরিবর্তন হয়ে গেছে। আরেকটা বিষয় দেখেন, আমরা বড় হয়েছি পশ্চিমা কিছু মতাদর্শকে সত্য মেনে। আমরা যখন থেকে বড় হয়েছি, জন্মের পর থেকে আমরা শুনছি যে পশ্চিমা কিছু মতাদর্শ আসে, এগুলোকে সবাই সত্য হিসেবে মানে। বাস্তবতা হলো পশ্চিম একসময় ধর্মীয় বিশ্বাসে ছিল। তাদের ধর্ম ছিল খ্রিস্টানিটি, খ্রিস্ট ধর্ম। পশ্চিমে খ্রিস্ট ধর্মের প্রভাব কমে গেল নানা কারণ। এই কমে যাওয়ার ফলে একটা শূন্যস্থান তৈরি হয়। সেই শূন্যস্থানটা পূরণ করার জন্য সেখানে কিছু মতাদর্শ আসলো, কিছু সেকুলার মতাদর্শ আসলো, যেমন গণতন্ত্র, যেমন লিবারালিজম, যেমন সমাজতন্ত্র, যেমন ন্যাশনালিজম, রাইট? এই ধরনের জিনিসপত্রগুলো। এবং
ধর্ম যে কাজটা করতো এই মতাদর্শগুলো ওই একই কাজ করার চেষ্টা করলো। তো ধর্ম কি করে? ধর্ম আপনাকে ভালো মন্দের ধারণা দেয়, ভালো মন্দের মাপকাঠি দেয়। ধর্ম আপনাকে বলে যে আপনার জীবনটা আপনার কিভাবে যাপন করা উচিত। ধর্ম আপনাকে বলে যে নৈতিকতা কেমন হওয়া উচিত। ধর্ম আপনাকে বলে যে সমাজ এবং শাসন কেমন হওয়া উচিত। ধর্ম পবিত্রতার কথা বলে, ধর্ম শহীদ হওয়ার কথা বলে, রাইট? এই বিষয়গুলো ধর্ম বলে। তো এই একই জিনিস আপনি দেখবেন এই সেকুলার মতাদর্শগুলোর মধ্যে আছে। তারা বলে যে আপনার কিভাবে জীবনযাপন করা উচিত, তারা বলে নৈতিকতা কেমন হওয়া উচিত, তারা বলে সমাজ কিভাবে চলা উচিত, তারা বলে শাসন কিভাবে হওয়া উচিত। এমনকি তারা পবিত্রতার কথা বলে, যেমন পবিত্র সংবিধান, পবিত্র শহীদ মিনার, রাইট? আর অনেক কিছু পবিত্র আছে না, পবিত্র পতাকা, পবিত্র জাতীয় সঙ্গীত। তারা শহীদ হওয়ার কথা বলে। শহীদ হওয়া সম্পূর্ণভাবে একটা ধর্মীয় ধারণা। এর বাইরে, ধর্মের বাইরে শাহাদাতের কোনো আইডিয়া নাই। যে কোনো ধর্ম হতে পারে, অনেক ধর্মেই আছে, কিন্তু ধর্মের বাইরে ম্যাটেরিয়ালিস্টিক সেন্সে শহীদ হওয়ার কোনো অর্থ হয় না। কিন্তু এই জিনিসটা কিন্তু সেগুলোর মতাদর্শগুলো গ্রহণ করছে। এবং এই কারণেই পশ্চিমের অনেক গবেষক, মুসলিম গবেষক না, পশ্চিমের অনেক গবেষক বলছিলেন যে গত শতাব্দীর সবচেয়ে প্রভাবশালী যে মতাদর্শগুলো আছে, বিশেষ করে কমিউনিজম, ন্যাশনালিজম এবং লিবারাল ডেমোক্রেসি বা লিবারালিজম, তারা বলছেন যে এগুলো হলো পলিটিক্যাল রিলিজিয়ন, এগুলো হলো রাজনৈতিক ধর্ম। আগে ধর্ম যে কাজটা করতো এগুলো সেই কাজটা করে না। তো এগুলোর এখন এই ধর্মগুলো মিথ্যে প্রমাণিত হয়েছে। কিভাবে প্রমাণিত হয়েছে? আমি তিনটা এক্সাম্পল দিচ্ছি। সেকুলারিজমের কথা বলে, সেকুলারিজম কি বলে? ধর্ম নিরপেক্ষতা। বাংলাদেশে বলে অসাম্প্রদায়িকতা। এটা কি বলে? এটা বলে যে ধর্মের নামে যখন শাসন হয় তখন হানাহানি হয়, ধর্মের নামে যখন শাসন হয় তখন খুনোখুনি হয়, শান্তি থাকে না। শান্তি আসবে কিভাবে? ধর্ম নিরপেক্ষ একটা শাসন লাগবে, কোনো ধর্ম না, ধর্ম যার যার শাসন সবার, এটা একটা জিনিস। আচ্ছা আচ্ছা, এটা হলো বক্তব্য। বাস্তবতা কি? বাস্তবতা হলো গত শতাব্দীটা ছিল সেকুলার শতাব্দী। গত শতাব্দীতে পৃথিবীর অধিকাংশ মানুষ সেকুলার শাসনের অধীনে ছিল কোনো না কোনো ফর্মে। এবং গত শতাব্দী হলো মানব ইতিহাসের মধ্যে সবচেয়ে রক্তাক্ত শতাব্দী পুরো হিস্ট্রির মধ্যে। আমরা তো পুরো হিস্ট্রি জানি না, যতটুকু হিস্ট্রি জানি এর মধ্যে এই পরিমাণ ধ্বংসযজ্ঞ, এই পরিমাণ পাইকারি হত্যা আর কোন শতাব্দীতে হয় নাই, গত শতাব্দীতে হয়েছে। গত শতাব্দীতে দুটো বিশ্বযুদ্ধ হয়েছে। আসলে বিশ্বযুদ্ধ না, এটা হলো ইউরোপিয়ানদের যুদ্ধ, কিন্তু ইউরোপিয়ানরা মনে করে তারাই বিশ্ব, তাদের মধ্যে যুদ্ধ হলো এটা বিশ্বযুদ্ধ। তো দুটো বিশ্বযুদ্ধে 8 কোটি মানুষ মারা গেছে। 8 কোটি মানুষ। সোভিয়েত ইউনিয়ন এবং চায়নাতে, মানে কমিউনিস্ট চায়নাতে 10 কোটি মানুষ মারা গেছে। যোগ করেন 18 কোটি মানুষ। বাংলাদেশের জনসংখ্যার সমান, রাইট? জবিগনিউ ব্রেজিনস্কি নামে এক ভদ্রলোক ছিলেন, আমেরিকান ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। তার একটা বক্তব্য আছে, তার বইতে উনি বলতেছেন যে গত শতাব্দীতে সেকুলার মতাদর্শগুলোর কারণে মানুষ মারা গেছে 17 কোটি, প্রায় 17 কোটি। আমেরিকার একজন রাষ্ট্রবিজ্ঞানী ছিল, ওনার নাম R.J. রোমেল। উনি বলছেন এই সেকুলার শাসনের অধীনে রাষ্ট্রগুলো নিজেরা একজন একজনের সাথে যুদ্ধ করে এবং যুদ্ধ করে মানুষ মারে। এটা তো হয়, এর চেয়ে ভয়ঙ্কর একটা ব্যাপার হবে, সেটা হলো রাষ্ট্রগুলো নিজের নাগরিককে হত্যা করে। কথা বুঝছে? বাংলাদেশের রাষ্ট্র নিজের নাগরিককে হত্যা করছে, করছে তো, জানেন তো? আচ্ছা ঠিক আছে। তো উনি বলতেছেন, হিসাব করছেন, হিসাব করে দেখাইছেন যে গত শতাব্দীতে রাষ্ট্রগুলো নিজের নাগরিককে হত্যা করছে কতজন? 26 কোটি। নিজের নাগরিককে, এটা কিন্তু আরেকজন নাগরিক না, 26 কোটি মানুষ। উনি এটার জন্য একটা শব্দ তৈরি করছেন, ডেমোসাইড। মানে রাষ্ট্র যে হারে নিজের নাগরিককে হত্যা করছে, এটাকে আপনি পুরনো কোনো শব্দ দিয়ে ব্যক্ত করতে পারতেছেন, একটা নতুন শব্দ লাগতেছে, ডেমোসাইড। এটা হলো সেকুলারিজমের অবস্থা। সেকুলারিজমের দাবি কি ছিল? ধর্ম দিয়ে শাসন হলে মারামারি হবে, খুনোখুনি হবে, এই জন্য ধর্মনিরপেক্ষ শাসন লাগবে। এটা হলো ধর্মনিরপেক্ষ শাসনের অবস্থা। আচ্ছা আচ্ছা, গণতন্ত্রের কথা দেখেন। গণতন্ত্র কি বলে? গণতন্ত্রের মানে হলো শাসন ব্যবস্থায় জনগণের ইচ্ছার প্রতিফলন করবে, রাইট? সুন্দর একটা কথা, শাসন ব্যবস্থায় জনগণের অভিপ্রায়ের প্রতিফলন ঘটবে। আরো কথা আছে, জনগণ সার্বভৌম, জনগণ সার্বভৌম ক্ষমতার অধিকারী, জনগণ যা বলবে তাই আইন। আচ্ছা, বাস্তবতা দেখেন, গাজাতে গত 2 বছর ধরে গণহত্যা চলতেছে। পশ্চিমা বিশ্বের অনেক মানুষ এই গণহত্যার বিপক্ষে। তারা এই গণহত্যার বিপক্ষে রাস্তায় মার্চ করছে, প্রসেশন করছে, পদযাত্রা করছে, তারা এটা নিয়ে লেখালেখি করছে, তারা এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে কথাবার্তা বলছে। প্রত্যেকটা পশ্চিমা দেশে এটা হয়েছে, ইউরোপে হয়েছে, আমেরিকাতে হয়েছে। কিন্তু এই জিনিসটা বদলায় যায়। ডেমোক্রেট গভর্নমেন্ট গিয়ে রিপাবলিকান গভর্নমেন্ট আসছে, কিন্তু সরকারের পলিসি বদলায় যায়। তো জনগণ চায় যুদ্ধ না হোক, কিন্তু সরকার ঠিকই যুদ্ধ করে। সরকার, সরকারি দল বদলায় কিন্তু পলিসি বদলায় না। তাহলে এখানে জনগণের অভিপ্রায়ের প্রতিফলন কোথায়?
আলটিমেটলি জনগণের অধিকারের প্রতিফলন কিন্তু নাই। এটা জাস্ট একটা এক্সাম্পল, এরকম আরো অনেক এক্সাম্পল আছে। বেসিক্যালি যারা বিলিয়নিয়ার, যাদের বিলিয়ন বিলিয়ন টাকা, ইলন মাস্ক, জেফ বেজোস, এই টাইপের লোকজন যারা মিডিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে, এবং জেফ্রি এপস্টিনের মতো লোকজনের সাথে যাদের সম্পর্ক, এই টাইপের লোকগুলোই আলটিমেটলি পশ্চিমা গণতন্ত্রের ফলাফলকে নিয়ন্ত্রণ করে। জনগণকে দেখানো হয় যে হ্যাঁ তুমি ভোট দিবা, তোমার ইচ্ছা একটা মূল্য আছে, তুমি যা চাও সেটার প্রতিফলন ঘটবে, আসলে ঘটে না। তো গণতন্ত্রের অবস্থাটা হলো যে আপনাকে একটা গাড়িতে বসানো হয়েছে এবং আপনাকে স্টিয়ারিং দেওয়া হয়েছে এবং আপনি ভাবতেছেন গাড়িটা আপনি চালাচ্ছেন, বাট গাড়িটা আসলে টেসলা। সো গাড়িটা অটোমেটিকে চলতেছে, আপনার কোনো নিয়ন্ত্রণ নাই। ব্যাপারটা আসলে লিবারালিজমের কথা দেখেন, লিবারালিজম মানবাধিকারের কথা বলে, ব্যক্তি স্বাধীনতার কথা বলে, অথচ এই মানবাধিকার এবং ব্যক্তি স্বাধীনতার নামেই সবচেয়ে বেশি পশ্চিমা আগ্রাসনকে জায়েজ করা হয়েছে। এই মানবাধিকারের নামে তারা আমাদেরকে ফেমিনিজম গিলাতে চায়, এই মানবাধিকারের নামে তারা আমাদেরকে এলজিবিটি আইডিওলজি গিলাতে চায়। কিন্তু আলটিমেটলি যখন একটা মানে লিটারালি আমরা চোখের সামনে দেখতেছি গাজাতে শিশুদের হত্যা করা হচ্ছে, নারীদের রেপ করা হচ্ছে, পুরুষদের রেপ করা হচ্ছে, আপনারা খবর দেখে ইসরায়েলি কারাগারগুলোতে পুরুষ বন্দীদের সাথে কি করা হচ্ছে, চিন্তা করতে পারবে না, বলার মতো না বিষয়। তখন কিন্তু কেউ কিছু করতেছে, তখন কিন্তু আন্তর্জাতিক আইন নাই, মানবাধিকার নাই, মানবাধিকার লঙ্ঘনও নাই। সো এটা প্রমাণ করে যে লিবারালিজম আসলে কি। সো এই বিষয়গুলো আসলে কি দেখায়, আমি জাস্ট কয়েকটা এক্সাম্পল দিলাম যে আসলে যে বিশ্ব ব্যবস্থা আমরা দেখে বড় হয়েছি, এটা আগেও যে প্রপারলি কাজ করতো তা না, কিন্তু এখন এটা একেবারেই কাজ করতেছে না, এটা ভেঙে পড়তেছে। এবং এই ভেঙে পড়ার সময়টা গুরুত্বপূর্ণ, কারণ এই ভাঙার সময়ে পরবর্তীতে কোন জিনিসটা আসবে সেটা ঠিক হবে। এই ভাঙার সময় আপনি কি তৈরি করবেন সেটাই ডিসাইড করবে এর পরে কি হবে, রাইট? সো এই জিনিসটা ইম্পর্টেন্ট। এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো আমাদের চিন্তার পরিবর্তন করা। এখানে একটা সুন্দর শব্দ আছে ইংরেজিতে বা টার্ম আছে, এটাকে বলে প্যারাডাইম শিফট, বাংলায় বলা হয় পাটাতন পরিবর্তন। কথাটা শুনতে কঠিন, অর্থটা সহজ। কোনো একটা বিষয়ের ব্যাপারে আমরা যেভাবে চিন্তা করি এটার ধরনটাকে আমূল পরিবর্তন করা। আমি উদাহরণ দিচ্ছি, মনে করেন এক সময় মানুষ বিশ্বাস করতো পৃথিবী হলো মহাবিশ্বের কেন্দ্রে, পৃথিবীকে কেন্দ্র করে সূর্য ঘুরে, টলেমির সময় এটা মনে করা হতো। কিন্তু পরবর্তীতে কোপারনিকাসের সময়ে মানুষ বলল যে না, আসলে সূর্য পৃথিবীর চারপাশে ঘুরতেছে না, পৃথিবী সূর্যের চারপাশে ঘুরতেছে। সো এই ব্যাপারটা মহাকাশ নিয়ে এবং পৃথিবীর অবস্থান নিয়ে যে চিন্তাটা, এটা কিন্তু আমূল পরিবর্তন হয়ে গেল। একটা সময় পদার্থবিজ্ঞান বলতেই ছিল নিউটনিয়ান ফিজিক্স, নিউটনের 3 সূত্র, এটার ভেতর দিয়ে আমরা পদার্থবিজ্ঞানকে চিন্তা করতাম। আমি এটা এখন আমরা চিন্তা করি ইঞ্জিনিয়ারিং, আপনারা যারা ইঞ্জিনিয়ার আছে আপনারা জানেন, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, সায়েন্সের স্টুডেন্ট জানেন যেটা এখনো এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। কিন্তু এটার মধ্যে কিছু অপূর্ণতা ছিল, এবং সেই অপূর্ণতা নিয়ে কাজ করতে গিয়ে আইনস্টাইন নিয়ে আসলেন রিলেটিভিটির প্যারাডাইম বা আপেক্ষিকতার তত্ত্ব, এবং এটা কিন্তু অনেক কিছুর ব্যাপারে আমাদের চিন্তাকে পরিবর্তন করে দিল। এইটা হলো প্যারাডাইম শিফট, চিন্তার ব্যাপারে আমূল পরিবর্তন। আপনারা এভাবে চিন্তা করতে পারেন যে আপনারা অনেক সময় অনেক ছবি দেখবেন ইন্টারনেটে, যে ছবিটা প্রথমবার দেখায় একরকম জিনিস মনে হয়, কিন্তু একটু পরে অন্যভাবে দেখলে আরেক রকম জিনিস মনে হয়, সম্পূর্ণ ভিন্ন একটা ছবি মনে হয়, রাইট? আপনারা দেখছেন না, প্রথমে দেখে মনে হয় একটা ফুলদানি, পরে দেখে মনে হয় দুটা গাছ, এরকম ছবি আছে না? এইটা হলো প্যারাডাইম শিফট, যখন আপনার মানে পারসেপশন কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে, দেখার জায়গাটা কমপ্লিটলি বদলে গেছে। সো বর্তমান বিশ্বের যে বাস্তবতা, এখানে যদি আমাদের টিকে থাকতে হয়, আমাদের যেটা প্রয়োজন সেটা হলো আমাদের চিন্তার একটা আমূল পরিবর্তন। এটা একটা ছোট এক্সাম্পল দিচ্ছি, তারপর আমি বাংলাদেশের কথা বলতেছি। ছোট এক্সাম্পলটা হলো জাস্ট ফিলিস্তিনের কথা চিন্তা করেন। ফিলিস্তিনে কি হয়েছে সবাই এটা জানে। এখন বলেন যে ফিলিস্তিন কিভাবে মুক্ত হয়? বর্তমান বিশ্ব ব্যবস্থার অধীনে ফিলিস্তিনের মুক্ত হওয়া অসম্ভব। বর্তমান বিশ্ব ব্যবস্থা ফিলিস্তিন ইসরায়েল রাষ্ট্রকে টিকায় রাখছে। বর্তমান বিশ্ব ব্যবস্থার মাধ্যমে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমান বিশ্ব ব্যবস্থা ইসরায়েল রাষ্ট্রকে নিরাপত্তা দিচ্ছে। বর্তমান বিশ্ব ব্যবস্থা গণহত্যাকারী ইসরায়েলের পক্ষে এসে বলতেছে না, হামাসেরও দোষ আছে। এটা হলো বাস্তবতা। তো যতদিন পর্যন্ত এই বিশ্ব ব্যবস্থা থাকবে ততদিন পর্যন্ত আপনি ফিলিস্তিনকে মুক্ত করতে পারবেন না। ফিলিস্তিনকে মুক্ত করতে হলে এই বিশ্ব ব্যবস্থার পতন ঘটাতে হবে। এটা হলো বাস্তবতা। তো এটা দেখেন, আপনার আগের চিন্তা কি ছিল, আমাদের বাপদাদাদের সময় চিন্তা কি ছিল, দাদাদের সময় না, বাবাদের সময়, আমাদের বড় ভাইদের সময়। তাদের চিন্তাটা হলো যে না, আন্তর্জাতিক আইন মানতে হবে, আমেরিকা আসলে আমাদের পক্ষে কথা বলবে, আমরা যদি ওদের নিয়ম মেনে খেলি তাহলে আমরা হয়তো কিছু পাবো। কিছু পাবেন না। সবার সামনে হাজার হাজার মানুষকে হত্যা করা হবে, কেউ এটা নিয়ে একটা কথা বলবে না। এটা হলো দুনিয়ার বাস্তবতা।
তো এই বাস্তবতাটা আগে এমন না যে দুনিয়া আগে অন্যরকম ছিল, এই বাস্তবতা আগে আড়ালে ছিল, এখন এটা স্পষ্ট সবার সামনে। তো এটা জাস্ট একটা এক্সাম্পল। তো এই যে পরিবর্তনগুলো বললাম, যেটা আমার মূল আলোচনা, এটা আমাদেরকেও স্পষ্ট করবে, এটা বাংলাদেশকে বা যেই জনপদে আমরা আজকে দাঁড়ায় আছি এটাকেও স্পষ্ট করবে। এটা নিয়ে আমি আপনাদের কিছু কথা বলি যে আমাদের সামনে কি অপেক্ষা করতেছে। আমি আবারও মনে করাই দেই, আমি বক্তব্যের শুরুতে বলছিলাম যে আপনারা আলোচনাগুলো শোনার সময় আগামী অ্যাটলিস্ট 30 বছরের কথা চিন্তা করবেন, যে এই কথাগুলো বলতেছে 30 বছর পর এগুলা কি কোন অবস্থায় গিয়ে দাঁড়াবে, 30 বছর পর এই জনপদের অবস্থা কি হবে, এই কথাটা মাথায় রাখবেন, তারপর কথাগুলো শুনবেন। আচ্ছা, প্রথমে চিন্তা করেন, বলা হইতো যে বিংশ শতাব্দীতে মানে গত শতাব্দীতে যুদ্ধগুলো হয়েছে তেলের জোরে, আর এই শতাব্দীতে যুদ্ধ হবে পানির জন্য। এই বিষয়টা উপমহাদেশের জন্য সত্য, কারণ উপমহাদেশ হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে ঘন বসতিপূর্ণ জায়গাগুলোর একটা, মানে অল্প জায়গায় অনেক মানুষ, এবং সবচেয়ে পানি সংকটপূর্ণ জায়গাগুলোর একটা। এখানে পানির উৎস খুব কম। তো পানির যে উৎসগুলো বাংলাদেশে আছে সেগুলো কি বলে, সেগুলো হলো সিন্ধু নদী, গঙ্গা নদী, ব্রহ্মপুত্র এবং তিস্তা, এই নদীগুলো। এবং এই নদীগুলো সবগুলো ঢুকছে কোত্থেকে, ভারত হয়ে বাংলাদেশে ঢুকছে। ভারত হলো উজানে, বাংলাদেশ হলো ভাটিতে। উজান ভাটি বুঝেন তো, একটা উপরে একটা নিচে। আচ্ছা, ওইখান থেকে পানি আপনার কাছে আসতেছে, কারণ পানির সোর্স কোথায়, হিমালয়। নদীগুলোর সোর্স হলো হিমালয়, বেসিক্যালি হিমালয়ের বরফ। তো এগুলো ওখান থেকে আপনার কাছে ঢুকতেছে। এখন যার অবস্থান উজানে, তার একটা সুবিধা হলো সে যদি উজানে বাদ দেয় তাহলে আপনার কাছে আর পানি আসবে না। কথা বুঝছেন? আচ্ছা আচ্ছা, এই জিনিসটা ভারত সবগুলো দেশের সাথে করে, উপমহাদেশের, পাকিস্তানের সাথে, নেপালের সাথে, ভুটানের সাথে, সবার সাথে করে। এটাকে বলা হয় হাইড্রো হেজেমনি, পানির উপর নিয়ন্ত্রণ থাকা। এবং এটা ভারত পুরো দমে ব্যবহার করে সবার বিরুদ্ধে, কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে। বাংলাদেশ এটা শুরু হয়েছে কিভাবে, 1975 সালে একটা বাঁধ তৈরি করে ভারতের, নাম হলো ফারাক্কা বাঁধ। এই ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল যেটা, এটা কৃষি ব্যবস্থা প্রায় পঙ্গু হয়ে গেছে। এখন তিস্তা নদীতে একটা আছে, সেটার নাম হলো গজলডোবা ব্যারেজ। এবং এইটার কারণে বাংলাদেশের উত্তরাঞ্চল যে নদীগুলো আছে এগুলো শুকায় যাচ্ছে। এটার ফলাফল আপনারা চিন্তা করতে পারবেন না। ভারত বেসিক্যালি এখন যা করতেছে সেটা হলো শুকনো মৌসুমে, গরমের সময় ওরা বাদ দিয়ে দেয়, তো তখন এখানে নদীগুলো শুকায় যায়, ডেজার্টিফিকেশন হয়, মানে মরুভূমির মতো হয়ে যাচ্ছে। আর যখন বর্ষা হয় তখন ওরা বাঁধ খুলে দেয়, তখন এখানে কি হয়, বন্যা হয়। আচ্ছা, এবং এই সমস্যাটা ক্রমাগত বাড়বে। কেন বাড়বে, কারণ পানি কমতেছে। কেন কমতেছে, কারণ এই পানির উৎস হলো হিমালয়ের বরফ। আপনারা ক্লাইমেট ক্রাইসিস নামে একটা জিনিসের কথা শুনছেন, বা ক্লাইমেট চেঞ্জ নামে একটা জিনিসের কথা শুনছেন, জলবায়ু পরিবর্তন, পৃথিবীর টেম্পারেচার বাড়তেছে। তো হিমালয়ের যে বরফ সেটা গলতেছে, বরফ করতেছে, মানে পানি, আপনার পানির যে রিজার্ভ সেটা কমতেছে। সেটা রেজাল্ট হলো আপনার পানি কম, মানুষ বেশি, বাঁধ বেশি। সেটা রেজাল্ট কি, তো এখানে একটা এস্টিমেশন আছে যে আগামী 2050 নাগাদ, এটা একটা এস্টিমেশন, রিসার্চ এস্টিমেশন, 2050 নাগাদ উপমহাদেশে পানির যে চাহিদা, সেটা সরবরাহ চাহিদার তুলনায় 30 থেকে 50% কম হবে। বুঝলেন, 30 থেকে 50% কম হবে। এখন বলেন 30 থেকে 50% পানির সমস্যা হলে আমরা কি করবো? পানির তো কোনো বিকল্প নাই, নাকি আছে? কোনো বিকল্প নাই। পানির কথা বলছি, ভূমির কথা চিন্তা করেন এবার। আমরা দেখলাম যে বর্তমান বিশ্বে আন্তর্জাতিক আইন কেউ মানে না, মানে যে শক্তিশালী সে মানে না, যে দুর্বল তাকে মানতে হয়। মানে দুর্বল যে মানতে চায় এমন না, বাট তাকে মানতে হয়। এখন ভারত কি শক্তিশালী না দুর্বল? ভারত শক্তিশালী। ভারতের নিউক্লিয়ার ওয়েপন আছে, ভারতের বিশাল সেনাবাহিনী আছে, তার চেয়ে বড় কথা হলো ভারতের বিশাল মার্কেট আছে, রাইট? 100 কোটির উপরে, প্রায় 150 কোটি তাদের জনসংখ্যা। পশ্চিমাদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ মার্কেট। ভারত ইসরায়েলের মিত্র, আমেরিকার মিত্র কিনা এটা ইম্পর্টেন্ট না, সে ইসরায়েলের মিত্র, রাইট? সো ভারত শক্তিশালী, আপনার চেয়ে ডেফিনেটলি শক্তিশালী। এখন ভারতের একদম খোলামেলা তারা বলে যে তারা কি কায়েম করতে চায়, অখণ্ড ভারত। খোলামেলা তারা বলে ভারতের ক্ষমতায় যে দলটা আছে গত 10 বছর ধরে, এরা খোলামেলা বলে তারা অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে চায়। ভারতের সংসদের যে ভবন, সংসদ ভবনে তারা একটা মাইক বসাইছে, মানচিত্র বসাচ্ছে, একটা ম্যাপ বসেছে, যে ম্যাপের মধ্যে তারা দেখাচ্ছে অখণ্ড ভারতের ম্যাপ, যেখানে বাংলাদেশ, পাকিস্তান সবকিছু ভারতের ভেতরে। সো দেখেন, ভারতের তো আন্তর্জাতিক আইন মানার কোনো দরকার নেই।
আছে? দরকার নেই। আমেরিকা মানে না, ইসরায়েল মানে না, ইউরোপ মানে না, রাশিয়া মানে না, চীন মানে না, ভারত কেন মানবে? আর সে মানবে না কার সাথে? আপনার সাথে। তো আমেরিকা কি আপনার কথা গুরুত্ব দিবে নাকি ভারতের কথা গুরুত্ব দিবে? অবশ্যই সে ভারতের কথা গুরুত্ব দিবে। সো তার কোনো ইনসেন্টিভ নাই। আমরা ইকোনমিক্সে বলি ইনসেন্টিভ। তার কোনো লাভ নাই আন্তর্জাতিক আইন মেনে। তার জন্য লাভজনক হলো আইন না মানা। এবং সে অবশ্যই যে কাজটা করবে সেটা হলো সে বাংলাদেশকে একটা প্রবলেম মনে করে। কারণ তার পেটের ভিতরে প্রায় 20 কোটি মানুষ যারা মুসলিম, এবং এই দেশটা তার দুইটা অংশকে ভাগ করে রাখছে। ভারতের যে 7 সিস্টার্স বলা হয়, নর্থ ওয়েস্ট প্রভিন্সেস, এটাকে বাংলাদেশ আলাদা করে রাখছে। বাংলাদেশ বঙ্গোপসাগরটাকে আলাদা করে রাখছে। বঙ্গোপসাগর তো ইম্পর্টেন্ট। ইউনূস সাহেব একটা বক্তব্য দিয়েছিল যে উই আর দ্য গার্ডিয়ানস অফ দ্য সি, আমরা হলাম সমুদ্রের অভিভাবক। এটা গুরুত্বপূর্ণ। সমুদ্রের পাশে থাকাটা খারাপ মনে করতেছি আমরা, এটা অ্যাকচুয়ালি গুরুত্বপূর্ণ। সমুদ্রের পাশে থাকার মানে হলো আপনি একটা নেভাল পাওয়ার হইতে পারবেন, এটার মানে হলো আপনি বাণিজ্যিক শক্তি হতে পারবেন। কিন্তু ভারত সেটা চাইবে। তা আপনি তার জন্য সমস্যা, একটা সব দিক থেকে আপনি তার জন্য সমস্যা, এবং তার আন্তর্জাতিক আইন মানার কোনো দরকার নাই। কেউ আপনার পাশে এসে দাঁড়াবে। সো ভারত যদি কখনো বাংলাদেশে হস্তক্ষেপ করে বা আগ্রাসন চালায়, কেউ বাংলাদেশের পক্ষে দাঁড়াবে না। এখন আগ্রাসন মানে কি? আমরা মনে করি আগ্রাসন মানে হলো ভারতীয় সেনাবাহিনী একদিন বাংলাদেশে ঢুকে যাবে, বাট নেসেসারিলি এটা না। আগ্রাসন অনেক ভাবে হয়। আমি একটা উদাহরণ দিই। 1970-এর দশকে একটা আন্দোলন ছিল, এটার নাম হলো স্বাধীন বঙ্গভূমি আন্দোলন। এই আন্দোলনের নেতৃত্বে ছিল চিত্তরঞ্জন সুতার নামে এক ভদ্রলোক এবং কালিদাস বৈদ্য নামে আরেক ভদ্রলোক। এরা ইন্ডিয়ান যে রিসার্চ এন্ড whatever, মানে রর সাথে তারা কাজ করছে। এবং তাদের একটা তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 6টা জেলাকে আলাদা করে ফেলা এবং একটা হিন্দু রিপাবলিক তৈরি করা, হিন্দু প্রজাতন্ত্র তৈরি করা। তাদের একটা সশস্ত্র বাহিনী ছিল যেটা কলকাতা এবং বনগাঁ থেকে পরিচালিত, যার নাম হলো বঙ্গ সেনা। তো ভারত এমন কিছু করতে পারে, হয়তোবা সে তার নিজের সেনাবাহিনী পাঠাইলো না, কিন্তু সে এমন কিছু আমাদের সীমানার ভেতর তৈরি করলো যারা বললো যে কিছু অংশ নিয়ে আমরা আলাদা হয়ে যাবে। এমন কিছু হতে পারে। অথবা রোহিঙ্গা ক্রাইসিসের মতো একটা ক্রাইসিস হতে পারে। রোহিঙ্গা ক্রাইসিসটা বেসিক্যালি কি? মিয়ানমারের একটা জনগোষ্ঠী আছে, রোহিঙ্গা জনগোষ্ঠী। মিয়ানমার বলছে এরা আমাদের নাগরিক না, এরা বাংলাদেশি, এদের বাংলাদেশ পাঠায় দাও। বেসিক্যালি এটাই তো। মানুষ যখন যায় নাই তখন ম্যাসাকার করছে, তখন জীবন বাঁচাতে এরা বাধ্য এখানে চলে আসে। এটা হলো রোহিঙ্গা, সহজ ভাষায় বলতেছে এটা হলো রোহিঙ্গা ক্রাইসিস। এক্স্যাক্টলি সেম জিনিস ভারত থেকে হইতে পারে। কিরকম হইতে পারে দেখেন, গতকালই সম্ভবত ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন হলো। এই নির্বাচনের রেজাল্ট দিবে 4ই মে। এই নির্বাচনের জন্য বিজেপি কেন্দ্র থেকে একটা জিনিস তৈরি করছে যেটা হলো SIR, স্পেশাল ইন্টেন্সিভ রিপোর্ট। সম্ভবত এটার মূল উদ্দেশ্য হলো, বিজেপির বক্তব্য হলো গত কয়েক দশক থেকে অনেক বাংলাদেশি অনুপ্রবেশ করে ভারতে গেছে এবং নিজেদেরকে ভারতের নাগরিক বলে দাবি করতেছে। এটা বিজেপির বক্তব্য। আমরা যেটা করব, আমরা অনুসন্ধান করব, দেখব কারা আসলে বাঙালি, বাংলাদেশি, তাদেরকে আমরা ভোটার তালিকা থেকে বাদ দিব। সহজ কথা হলো এটা। বাট এটার অ্যাকচুয়াল কথাটা হলো তারা এদেরকে নাগরিকত্ব থেকে বাদ দিবে। এবং এই জিনিসটা আসামে হয়েছে NRC নামে। আসামের লক্ষ লক্ষ মুসলিমকে বাংলাদেশি বলে, বেসিক্যালি এটা বলে বাংলাদেশি অনুপ্রবেশকারী, ওরা একটা কথা বলে ঘুষ পিটিয়ে। অমিত শাহ অনেক বক্তব্যে আপনারা দেখবেন যে বলবে ঘুষ পিটিয়ে। ওরা বলে এরা অনুপ্রবেশকারী, এরা বাংলাদেশি, এরা আমাদের দেশে আসছে, এদেরকে আমরা ভোট দিতে দিব না, এদেরকে আমরা নাগরিকত্ব দিব না। এখন আপনি চিন্তা করেন এইবার নির্বাচনে কি হবে, এটা নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই। আমি মনে করি এবার এটা হবে না, এটা পরে হবে। কিন্তু চিন্তা করেন বয়ানটা কি, মুসলমান এবং বাংলাভাষী, এটার মানে হলো সে বাংলাদেশি। এরকম মানুষ ভারতে কয়েক লক্ষ আছে, অল্প না, অনেক মানুষ। তো এদেরকে এরা কি করতেছে, নাগরিকত্ব থেকে বাদ দিচ্ছে। বাদ দেওয়ার পর সে কি করবে? সে বলছে এদেরকে আমরা নাগরিক মনে করি। এরপর সে কি করবে? লজিক থেকে রোহিঙ্গা ক্রাইসিসে জানছে এক্স্যাক্টলি সেটা। আপনি তাকে পুশিং করবেন বাংলাদেশের বর্ডারে। আপনারা দেখবেন আজকে নিউজে খবর, আজকের খবর হয়েছে এটা যে আসামে বিজেপির যে নেতা, সে বলতেছে রাত্রেবেলা আমরা মুসলিমদেরকে বাংলাদেশে পুশিং করি। বাংলাদেশ সম্ভবত আনুষ্ঠানিকভাবে এটার প্রতিবাদও জানাইছে। তো এই জিনিস অনেক বড় স্কেলে ঘটতে যাচ্ছে। রোহিঙ্গা ক্রাইসিসের মতো একটা ক্রাইসিস যদি ঘটে, মনে করেন ঘটলো, আপনি কার কাছে যাবেন? জাতিসংঘ? জাতিসংঘ রোহিঙ্গা ক্রাইসিস করছে। আন্তর্জাতিক সম্প্রদায়, আন্তর্জাতিক আইন নয়, কোনো ভ্যালু নেই। এই বিষয়টা আছে। ইন্ডিয়ান থ্রেট এর বাইরে সীমান্তে হত্যা আছে, প্রোপাগান্ডা আছে, আওয়ামী লীগের ব্যাপারে তাদের সমর্থন, এগুলো তো আছেই।
বাংলাদেশের মিডিয়া এবং সাংস্কৃতিক জগৎ, এখানে ইন্ডিয়ার ব্যাপক প্রভাব। এবং যখনই বাংলাদেশে ইন্ডিয়ার রাজনৈতিক প্রভাব কমে, তখনই তারা দুটো কাজ করে। একটা হলো মিডিয়া এবং সাংস্কৃতিক জগতে ব্যাপক প্রোপাগান্ডা চালায়, আরেকটা হলো তাদের গোয়েন্দা নেটওয়ার্কের মাধ্যমে দেশের মধ্যে অস্থিতিশীলতা তৈরি করতে। সবসময় এটা দেখবে, এবং আবারও কিন্তু এই জিনিসটা চলতেছে। এবং অলরেডি আওয়ামীপন্থী যারা এবং ইন্ডিয়া পন্থী যারা, তারা মিডিয়াতে ব্যাপক বিনিয়োগ করতেছে, তারা অলরেডি বিভিন্ন বয়ান তৈরি করতেছে। এবং আওয়ামী লীগের সময় দেখবেন জঙ্গিবাদের যে ন্যারেটিভ, এটা ইউজ করে কিন্তু তারা তাদের পশ্চিমের কাছ থেকে সমর্থনটা নিছিল। তারা বলছিল যে আমরা যদি না থাকি বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাবে, অতএব আমাদেরকে সমর্থন দাও, যদিও আমরা গুম করি, যদিও আমরা খুন করি, যদিও আমরা নির্বাচন না দিই, বাট আমাদেরকে রাখো। এটা ছিল সহজ ভাষা ইন্ডিয়ার আওয়ামী লীগের বক্তব্য। এবং এই ন্যারেটিভটা শুরু হয়েছিল কি দিয়ে? তারা বলছিল যে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে 35% উগ্রবাদী হয়ে গেছে, অতএব আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে। এটা হলো বক্তব্য। এখন দেখেন এই সেম ন্যারেটিভ বাংলাদেশে আবারও আসতেছে। এখন বলতেছে বিমান বাহিনীর কথা, যে বাংলাদেশের বিমান বাহিনীর মধ্যে সবাই উগ্রবাদী হয়ে গেছে, সো এখন সমাধান করা লাগবে। এটা সবসময় মাথায় রাখবেন। যদি আপনি জঙ্গিবাদ দমনের ন্যারেটিভ আনেন, ওয়ার অন টেররের ন্যারেটিভ আনেন, এটা বাংলাদেশে অলওয়েজ ভারতকে হেল্প করবে। কারণ আমেরিকা কখনো ভারতের বাইরে অন্য কাউকে এখানে বিশ্বাস করবে না। আমেরিকা সবসময় ভারতকে এখানে বিশ্বাস করবে, এবং ভারত সবসময় আওয়ামী লীগকে এখানে বিশ্বাস করবে। এটা একটা সিম্পল লজিক্যাল চেঞ্জ। আপনি যদি জঙ্গিবাদের ন্যারেটিভ আনেন, তাহলে এক্স্যাক্টলি সেম জিনিসটা হবে যা আগে হয়েছে। এবং আপনারা জানেন যে পিলখানা ম্যাসাকার, এটাও কিন্তু আওয়ামী লীগের সময় হয়েছে, এবং এটা প্রমাণিত এখন যেটা একটা ভারতের মদদে ঘটা বিষয়। তো সহজ ভাষায় বাংলাদেশের প্রতিরক্ষা রিলেটেড যে কোনো কিছুকে ভারত সবসময় অ্যাটাক করার চেষ্টা করবে। এই রিস্কটা আমাদের সামনে আছে। মিয়ানমারের কথা দেখেন, মিয়ানমারকে ঘিরে একটা বিশাল খেলা চলতেছে, দ্য গ্রেট গেম অফ জিওপলিটিক্স। এখানে 3টা প্লেয়ার আছে যারা সবগুলো বাইরের প্লেয়ার। একটা প্লেয়ার হলো চীন, একটা প্লেয়ার হলো আমেরিকা, একটা প্লেয়ার হলো ভারত। চীনের খেলাটা কি? আপনারা এখন সবাই হরমুজ প্রণালীর কথা জানেন, যে হরমুজ প্রণালী একটা সরু সমুদ্র পথ, যেটার ভেতর দিয়ে পৃথিবীর বেশিরভাগ বাণিজ্য সংক্রান্ত জাহাজগুলো চলাচল করে, রাইট? সো হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে পুরো ইকোনমির উপর প্রভাব পড়ে, গ্লোবাল ইকোনমির উপর প্রভাব পড়ে। হরমুজ প্রণালীর মতো আরেকটা প্রণালী আছে যেটা এর চেয়েও সরু, এর চেয়েও ইম্পর্টেন্ট। এটার নাম হলো মালাক্কা প্রণালী, দ্য স্ট্রেট অফ মালাক্কা, এবং এটা এর চেয়েও ছোট। চীনের যে বিশাল অর্থনীতি, এই অর্থনীতির জন্য যে তেল লাগে, সেই তেলের 60 থেকে 80% যায় এই মালাক্কা প্রণালী দিয়ে। ঠিক আছে, ফলো করতেছে? এখন যদি কেউ এই মালাক্কা প্রণালী বন্ধ করে দেয়, মানে যদি আমেরিকা এই মালাক্কা প্রণালী বন্ধ করে দিতে পারে, তাহলে চীনের কি হবে? চীনের ইকোনমি কোলাপস করবে। তো এই জন্য চীন যে কাজটা করতে চায় সেটা হলো সে একটা বিকল্প রুট চাচ্ছে তার তেলের জন্য। এবং সেই বিকল্প রুটটা হলো আরাকানের মাধ্যমে। আরাকানে কিয়াক ফিউ নামে একটা জায়গা আছে, অদ্ভুত নাম, বাট সেইখানে চীন একটা গভীর সমুদ্র বন্দর তৈরি করছে, ডিপ সি পোর্ট, এবং তারা এখানে একটা স্পেশাল ইকোনমিক জোন তৈরি করছে, যার উদ্দেশ্য হলো তেল ওই বন্দরে আসবে এবং ওখান থেকে পাইপলাইনের মাধ্যমে চীনে যাবে, চীনের ইউনান প্রদেশে। এবং এরকম একটা পাইপলাইন তারা তৈরি করছে। সহজ ভাষায় আসে, চীন চায় না যে তাদের সব তেল মালাক্কা প্রণালীর মধ্য দিয়ে যাক, তারা একটা বিকল্প রুট চায়। সেই বিকল্প রুটটা হলো আরাকানের মধ্য দিয়ে। ওকে, এইটার জন্য তারা সেখানে গভীর সমুদ্র বন্দর বানাইছে, পাইপলাইন বানাইছে, বিশেষ ইকোনমিক জোন বানাইছে। আচ্ছা, আমেরিকা কি চায়? আমেরিকা চায় চীনকে থামাইতে, কারণ আমেরিকার মূল কম্পিটিটর, এখন পিয়ার কম্পিটিটর বলা হয়, এটা হলো চীন। সো সে চায় চীনের উত্থান যেন না ঘটে, সে চায় এই বঙ্গোপসাগরে তার যেন একটা প্রভাব থাকে, সে চায় চীনের সাপ্লাই রুট গুলাকে যেন সে প্রভাবিত করতে পারে, বন্ধ করতে পারে। এই জন্য আমেরিকা কি করে? আমেরিকা এগুলো সুন্দর সুন্দর নাম দেয়। আমেরিকাটার নাম হচ্ছে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, এবং সে বলছে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি হলো বেসিক্যালি সে চীনকে ঘিরে ফেলতে চায় এবং চীনের সাপ্লাই রুটগুলো বন্ধ করতে চায়। এবং এই জন্য সে বার্মাতে যে সিভিল ওয়ার হচ্ছে না, বার্মার সিভিল ওয়ারে যেটা সরকারি দল, সেটা চীনের যে মেগা প্রকল্পগুলো আছে এগুলাকে সিকিউরিটি দিচ্ছে। তো এই জন্য আমেরিকা কি করতেছে, সে যারা সরকারের বিরুদ্ধে লড়াই করতেছে তাদেরকে সমর্থন দিচ্ছে। কথা বুঝছে? যারা সরকার আছে তারা চীনের মিত্র, যারা বিরোধী পক্ষ আছে আমেরিকা তাদেরকে সাহায্য করতেছে। এখানে আরো কিছু প্যাচ আছে, ওটা আপাতত যাচ্ছি না। আচ্ছা, এটা হলো চীন এবং আমেরিকা।
ভারতের প্রকল্প কি? ভারতের একটা প্রকল্প আছে, সেটাও আরাকানে, এবং এটার নাম হলো কালাদান মাল্টি মোডাল প্রজেক্ট। এটার উদ্দেশ্য কি? ওই যে সেভেন সিস্টার্স আছে না, সেভেন সিস্টার্সে কোনো কিছু নিতে হলে তার নিচে হয় ওই চিকেন স্নেক দিয়ে শিলিগুড়ি করিডোর, যেটা একটা সরু জায়গা বাংলাদেশের উপর দিয়ে। তারা এটার একটা বিকল্প চায়, এবং বিকল্পটা চায় সমুদ্র পথে, কলকাতা থেকে সমুদ্র পথে আরাকান দিয়ে। এবং এই প্রজেক্টটার নাম হলো কালাদান মাল্টিমোডাল প্রজেক্ট। সো এই তিনটা শক্তি কারাকারি করতেছে। বার্মাতে সিভিল ওয়ার চলতেছে, গৃহযুদ্ধ চলতেছে। আমেরিকা, চীন এবং ভারত, তাদের নানা প্রকল্প আছে। বাংলাদেশ করছে এটার মাঝখানে, ঠিক আছে? এবং পুরা অঞ্চলটা, এখানে একটা ধরনের ছায়া যুদ্ধ চলতেছে। এখন যুদ্ধে কি লাগে? যুদ্ধে লাগে অস্ত্র, যুদ্ধে লাগে মানুষ, আর যুদ্ধে লাগে রসদ। তো আরাকানে যদি আপনি মানুষ, রসদ এবং অস্ত্র নিতে চান, সবচেয়ে ভালো রুট কোনটা? চট্টগ্রাম বন্দর এবং কক্সবাজার। সবচেয়ে ভালো রুট কোনটা? চট্টগ্রাম বন্দর এবং কক্সবাজার। তার মানে এই লড়াইয়ের ভেতরে আপনি আটকা পড়ে গেছেন, এবং এখানে আপনার স্বার্থ কিন্তু কেউ দেখতেছে না, সবাই তার নিজের স্বার্থ দেখতেছে। আরাকান আর্মির কথা চিন্তা করেন। মায়ানমারের গভর্নমেন্ট খারাপ, কোনো প্রশ্ন নাই। মায়ানমারের গভর্নমেন্ট ম্যাসাকার চালাইছে আমাদের মুসলিম রোহিঙ্গা ভাই বোনদের উপরে, এবং গণহত্যা চালাইছে, নো ডাউট। কিন্তু আরাকান আর্মির কি অবস্থা? আরাকান আর্মিও রোহিঙ্গাদের উপর ম্যাসাকার চালায়। রিসেন্টলি রোহিঙ্গাদের যে ইনফ্লাক্স গুলো ঘটছে, এদের বেশিরভাগের কারণ হলো আরাকান আর্মির অ্যাটাক। এর চেয়ে বড় সমস্যা হলো আরাকান আর্মি একটা এথনো ন্যাশনালিস্ট মুভমেন্ট, সহজ ভাষায় উগ্র জাতিবাদী মুভমেন্ট। এটা কেন প্রবলেম? কারণ তাদের চিন্তায় গ্রেটার আরাকান নামে একটা জিনিস আছে। গ্রেটার আরাকান মানে কি? তারা মনে করে আরাকান এখন যতটুকু আগের চেয়ে বড় ছিল। আরাকানে আগে কিছু অংশ ছিল যেগুলো এখন আরাকানের ভেতরে নাই। আগের অংশগুলা কি? আগের অংশগুলোর মধ্যে চট্টগ্রাম পড়ে। কথা বুঝছেন? যেই সশস্ত্র দলটা এখন আরাকান রাজ্য প্রদেশটা ব্যাপক, মানে বিশাল অংশ কন্ট্রোল করে, তারা বেসিক্যালি বিশ্বাস করে যে চট্টগ্রাম তাদের ঐতিহাসিক অংশ, কর্ণফুলী পর্যন্ত অ্যাটলিস্ট। তো এটা একটা বিশাল সমস্যা। এটা মনে করে 1666 সালের আগ পর্যন্ত চট্টগ্রাম তাদের অংশ ছিল। 1666-তে মুঘলরা চট্টগ্রাম তাদের কাছে দখল করে নেয়, এটা তাদের পাওয়ার কথা। এবং এই জন্য আপনি দেখবেন যে আরাকান আর্মি বাংলাদেশের সমুদ্র সীমার ভেতর ঢুকে আমাদেরকে গুলি করে। আরাকান আর্মি বাংলাদেশের জেলেদের ধরে নিয়ে যায়। রিসেন্টলিও এই খবর আপনারা দেখছেন, রাইট? এটা তারা কেন করে? তারা মনে করে এখানে তাদের রাইট আছে। আরেকটা প্রবলেম আছে, আরাকান আর্মি বাংলাদেশের পাহাড়ে যে বিচ্ছিন্নতাবাদী মুভমেন্ট আছে, তাদেরকে অস্ত্র দিয়ে হেল্প করে এবং তাদেরকে ট্রেনিং দিয়ে হেল্প করে। আরাকান আর্মির হাতে যদি পুরো আরাকান চলে যায়, তাহলে বাংলাদেশের যে বিচ্ছিন্নতাবাদী মুভমেন্ট আছে, তারা বাংলাদেশের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ চালানোর জন্য একটা স্থায়ী নিরাপদ বেস পাবে, সেফ হেভেন পেয়ে যাবে, যেটা আপনার জন্য খুবই খারাপ সংবাদ। পার্বত্য চট্টগ্রামের কথায় আসে। পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের মোট আয়তনের 10 ভাগ, বিশাল জায়গা, আমরা আসলে অতটা গুরুত্ব দিই। পার্বত্য চট্টগ্রাম স্ট্র্যাটেজিক ভাবে খুব গুরুত্বপূর্ণ। পার্বত্য চট্টগ্রাম যে নিয়ন্ত্রণ করবে, সে বেসিক্যালি চট্টগ্রাম বন্দরের জায়গাটা নিয়ন্ত্রণ করতে পারবে, বাংলাদেশের ইকোনমিক লাইফ লাইনকে নিয়ন্ত্রণ করতে পারবে। 70-এর দশক থেকে পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্নতাবাদী মুভমেন্ট আছে, এবং এই মুভমেন্টকে কে সাপোর্ট করে? ভারত। ভারত তার ত্রিপুরা এবং মিজোরাম সীমান্ত ইউজ করে 70-এর দশক থেকে এই দলগুলোকে অস্ত্র এবং প্রশিক্ষণ দিয়ে সাহায্য করে আসতেছে। এবং যখনই দিল্লির মনে হয় যে ঢাকার উপর তার নিয়ন্ত্রণ একটু কমতেছে, সে তখনই কিন্তু এই মুভমেন্ট গুলোকে আবার চাঙ্গা করে তোলে। এবং এই জন্য আপনারা দেখবেন যে 5ই অগস্টের পর পাহাড়ে কিন্তু আবার সমস্যা তৈরি হয়েছে, এটা নিয়ে নিউজে আসছে। এবং রিসেন্টলি আমি দেখলাম, সম্ভবত আমার দেশে খবর আসছে, যে কিভাবে এই বিচ্ছিন্নতাবাদী মুভমেন্ট গুলা বহির্বিশ্বেও কূটনৈতিক প্রচারণা চালাচ্ছে। এটা গেল একটা, এটা লোকে পার্বত্য চট্টগ্রামের শান্তি বাহিনী বা এই ধরনের নামের যে দলগুলো আছে সেগুলোর কথা। এর বাইরে এই উপমহাদেশে একটা জনগোষ্ঠী আছে, যার একটা আলাদা রাষ্ট্র চায়, নতুন রাষ্ট্র। এই জনগোষ্ঠীর অবস্থান 3টা দেশে, ভারতে, মণিরাম এবং মণিপুর এবং মিজোরামে, বার্মাতে, চীন প্রদেশে, এবং বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামে। এবং এই জনগোষ্ঠীর জনসংখ্যা হলো প্রায় 25 লক্ষের মতো। ধর্মের দিক থেকে এরা প্রায় সবাই খ্রিস্টান, এবং এরা একটা আলাদা দেশ চায়। সে দেশের নাম কি? এই জনগোষ্ঠীর নাম কি? আপনারা এদেরকে চেনেন কুকি চিহ্ন। এদের অ্যাকচুয়াল নাম হলো জো। সো তারা অলরেডি জাতিসংঘে একটা অ্যাপ্লিকেশন বলতে পারেন বা অফিসিয়াল ডকুমেন্ট দিতে পারেন, যেখানে তারা বলছে তারা আলাদা
দেশটায় স্মারকলিপি দিচ্ছে, যেটা দিয়ে তারা আলাদা দেশটায় বলছে। এবং এই জনগোষ্ঠীর সব মানুষ না, বাট কিছু মানুষ সশস্ত্র মুভমেন্টকে সাপোর্ট করে, এবং এই সশস্ত্র মুভমেন্ট প্রত্যেকটা দেশের মধ্যে আছে। বাংলাদেশে আছে, বাংলাদেশে যেটা আছে সেটার নাম কি? KNF, কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট এবং কুকিচিন ন্যাশনাল আর্মি সম্ভবত, রাইট? তো এই মুভমেন্ট বাংলাদেশে আছে। ওই যে আপনারা খবরে দেখছেন নেইথান বম, দেখছেন কিনা, চারুকলার মেথনের ছাত্র, এইটা হবে সেই কুকিচিন যে মুভমেন্ট সেটার অংশ। সো কুকিচিনরা সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা বা ইন্টারেস্টিং যে বিষয়টা, তারা দাবি করে তারা হলো বনি ইসরায়েলের বংশধর। সো বনি ইসরায়েলের 12টা গোত্র ছিল, আপনারা এটা জানেন, রাইট? বনি ইসরায়েলের 12টা গোত্র, সেই 12টা গোত্রের মধ্যে 10টা গোত্র হারায় গেছে। এটা নিয়ে বিস্তারিত আলোচনা ঢুকতেছি না। ইতিহাসে এদের খুঁজে পাওয়া যায় না। 10টা গোত্র হারায় গেছে, 2টা গোত্র আছে। কারণ বলা হয় যে বর্তমানে যে ইহুদিরা আছে এরা হলো সেই 2টা গোত্রের বংশধর। এটা নিয়ে অনেক আপত্তি আছে, বাট এটা হলো মূল স্টোরি। সে 10টা গোত্র যেটা হারায় গেছে, দুনিয়ার অনেক জনগোষ্ঠী দাবি করে যে তারা এই 10টা গোত্রের বংশধর। তো কুকিচিনরা দাবি করে তারা হলো বেনি মেনাসে। বেনি মেনাসে এই 10টা গোত্রের একটা। তো বেসিক্যালি তারা বলতেছে আমরা ধর্মের খ্রিস্টান, বংশে ইহুদি। ঠিক আছে? এখন আপনার কাছে এটা মনে হবে যে এটা কি বলতেছে, তা হাস্যকর কথা, রাইট? কিন্তু এই কথা তারা সিরিয়াসলি বিশ্বাস করে, এবং ইসরায়েলের যেটা চিফ র্যাবিনেট, মানে ইসরায়েলের প্রধান ধর্মীয় অথরিটি গুলোর যারা একটা, তারা এই দাবিকে মেনে নিচ্ছে। এবং এই জন্য আপনি দেখবেন যে কুকিচিন জনগোষ্ঠীর অনেক মানুষকে তারা ইসরায়েলে নিয়ে গেছে। ইহুদিদের একটা আইডিয়া আছে, আমাদের যেমন হিজরতের আইডিয়া আছে না, ইহুদিদের মধ্যে কিন্তু হিজরতের আইডিয়া আছে, আল্লাহ বলে এটা। তো এইভাবে তারা কিন্তু তাদের ওখানে নিয়ে গেছে। এখন কেন এটা ইম্পর্টেন্ট দেখেন, ইম্পর্টেন্ট এই জন্য, সেটা হলো উপমহাদেশে একটা নতুন রাষ্ট্র করা হবে, যেটা হবে খ্রিস্টান রাষ্ট্র। কারণ এটা সবাই ধর্মে খ্রিস্টান। যারা বংশে বলতেছে তারা ইহুদি, তার মানে তাদের মিত্র হলো ইসরায়েল। আচ্ছা, তো আমাদের ওলামায়ে কেরাম দেখবেন অনেক আগে লেখা আছে যেখানে তারা বলতেছেন যে পার্বত্য চট্টগ্রামে একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করার পায়তারা চলতেছে। এই বাস্তবতা এটা বাস্তব কথা না, এটা ষড়যন্ত্র তত্ত্ব, এটা বাস্তব কথা। এগুলো সব ডকুমেন্টেড। তারা যে জাতিসংঘে স্মারকলিপি দিচ্ছে এটা ডকুমেন্টেড। তো এই বিষয়গুলো যখন আপনি সামনে রাখবেন, তখন আপনি বুঝবেন যে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে খ্রিস্টান মিশনারিদের এত কাছে আছে, এনজিও গুলোর এত কাছে আছে। বাংলাদেশে কিছু অদ্ভুত গোষ্ঠী আছে যে কোয়ান্টাম বা এরকম নামে, তারা কেন পার্বত্য চট্টগ্রাম নিয়ে এত আগ্রহী, এই বিষয়গুলো আপনি তখন বুঝবেন। সো পূর্ব তিমুরের ক্ষেত্রে যা ঘটছিল, ইন্দোনেশিয়া থেকে আলাদা করে ফেলা হয়েছিল, দক্ষিণ সুদানকে আলাদা করে ফেলা হয়েছিল, এই বিষয়গুলো আপনার দেশের ক্ষেত্রে ঘটতেছে। আপনার ভূখণ্ডের জন্য হুমকিগুলো দেখেন। অখণ্ড ভারত, গ্রেটার আরাকান, আরাকান আর্মি চায় আপনার চট্টগ্রাম পর্যন্ত, সে অ্যাটলিস্ট মনে করে এটা তার পাওয়ার কথা। বার্মার আগ্রাসন, পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদ, কুকিচিনরা আলাদা রাষ্ট্র করতে চায়। তো চারদিক থেকে আপনার যে মানচিত্র, এটাকে ঘিরে ফেলা হয়েছে। আমি শুরুতে বলছিলাম যে আপনারা প্লিজ চিন্তা করবেন এগুলো কালকে কি হবে এটা না, যে আজকে থেকে 30 বছর পর বা 50 বছর পর কোন অবস্থায় গিয়ে দাঁড়াবে, এটা চিন্তা করবেন। আচ্ছা, অলরেডি আমরা বাংলাদেশে যে অবস্থায় আছি, এটা একটা লোকসানের মধ্যে অবস্থা। ঐতিহাসিক ভাবে বাংলাদেশের মানুষরা, বাংলার যে মুসলিমরা, তাদের অবস্থান আসামে ছিল, তাদের অবস্থান ত্রিপুরাতে ছিল, তাদের অবস্থান আরাকানে ছিল। এগুলো ডকুমেন্টেড ফ্যাক্ট। এই বাংলার কৃষকরা গিয়ে আসামের বন জঙ্গল কেটে এটা আবাদ করছে, এটা ব্রিটিশ ডকুমেন্টের মধ্যে আছে। এটা খুব সিম্পল এবং স্বাভাবিক জিনিস। এটাকে বলা হয় ডেমোগ্রাফিক স্পিল ওভার, যে একটা জনগোষ্ঠী, বিশেষ করে যারা নদীবাহিত সমভূমিতে থাকে, যারা সীমান্তবর্তী অঞ্চলে থাকে, তারা বিভিন্ন জায়গায় ছড়ায় পড়ে। এই জায়গাগুলো আমাদের রাইট আছে, এগুলো আমাদের পাবার কথা। কিন্তু 47-এ আমরা ঠকছি, আমরা এগুলো পাই না। 47-এ আমরা খুব ছোট্ট একটা জায়গা পাইছি, আজকের যে সীমান্তটা। এবং এই জন্য জিন্না সাহেব বলছিল যে আমরা একটা পোকায় খাওয়া মানচিত্র পাচ্ছি, এবং এই মানচিত্রটা আমাদের দুর্বলতা তৈরি করে দিচ্ছে। আজকে আমাদের 95% জায়গা ভারত দ্বারা পরিবেষ্টিত, আমাদের কোনো স্ট্র্যাটেজিক ডেপথ নাই। এই সব রিয়ালিটি কিন্তু এই মানচিত্রের জন্য, যে জিনিসটা আমাদের অলরেডি পাওয়ার কথা, আমাদের বিশাল জনগোষ্ঠী, তার জন্য আমার যথেষ্ট জায়গা নেই। ঢাকা শহরের অবস্থা খালি আপনারা দেখেন, রাইট? তো এটা হলো ঐতিহাসিক ভাবে এখানে আমাদেরকে ঠকানো হয়েছে, এটা হলো একটা জিনিস। 2 নম্বর বিষয়টা দেখেন, আবারও আপনারা জলবায়ু পরিবর্তনের কথা শুনছেন। তো জলবায়ু পরিবর্তনের রেজাল্টটা বাংলাদেশের জন্য, যদি এটা গত বছর বাংলাদেশের পরিবেশ মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা যদি 1 মিটার বাড়ে, 1 মিটার,
তাহলে বাংলাদেশের 21টা উপকূলীয় জেলা ডুবে যাবে, 1 কোটি মানুষ উদ্বাস্তু হবে। কতদিনের মধ্যে? 2050-এর মধ্যে। 2050 খুব বেশি দূরে না, কিন্তু 2026 থেকে 2000 সাল যতটা দূরে, 2026 থেকে 2050 তার চেয়ে কাছে, অনেক দূরে এমন কিন্তু না। তো অলরেডি আমরা পাইছি একটা ছোট জায়গা, অলরেডি আমাদেরকে ঠকানো হয়েছে। সেইটা দেখা যাচ্ছে পানি অলরেডি খেয়ে নিয়ে যাবে। আবার ভারত, পাহাড়ের যে বিচ্ছিন্নতাবাদী কুকি চীন, আরাকান আর্মি, মিয়ানমার সবাই জায়গাটা দখল করতে চায় বা এখান থেকে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যেতে চায়। এইটা হলো আমাদের অবস্থা, এইটা হলো আমাদের সামনের সংকটগুলা। এখন আপনি বলেন যে এই সংকটগুলা সমাধানের জন্য ওদের একটা পরিকল্পনা আছে, ভারতের একটা পরিকল্পনা আছে, কুকি চীনদের একটা পরিকল্পনা আছে, আরাকান আর্মির পরিকল্পনা আছে, বার্মার পরিকল্পনা আছে, আমেরিকার পরিকল্পনা আছে। আমাদের পরিকল্পনা কি? আমাদের প্রকল্পটা কি আসলে? আমরা কি চিন্তা করতেছি, বা আমরা চিন্তা করতেছি কিনা? অর্থনৈতিক কথা চিন্তা করেন, বাংলাদেশের জনসংখ্যার 62% বয়স 40-এর নিচে, বিশাল অংশ। সরকারি হিসেবে বেকারত্বের হার বলে 5%, বাট অ্যাকচুয়ালি বেকারত্বের সংখ্যা 101 কোটির বলে, শব্দ বেকারত্ব বলে এটাকে। আমাদের ইকোনমি 80-র দশকে আটকে আছে, 90-এর দশকে আটকে আছে। কারণ 80 এবং 90 দশক থেকে বাংলাদেশের ইকোনমির 2টা স্তম্ভ আছে, 2টা RMG, রেমিটেন্স। রেমিটেন্স হলো মধ্যপ্রাচ্যে যারা কাজ করতে যায় তাদের পাঠানো ইনকাম, RMG হলো রেডিমেড গার্মেন্টস। গত 30 বছরে এর বাইরে আমাদের ইকোনমির আর কোনো স্পিলার তৈরি হয় নাথিং। কিন্তু এই 30 বছরে লক্ষ লক্ষ মানুষ নতুন ডিগ্রিধারী তৈরি হয়েছে, আমাদের মুড়ি মুরকির মতো ইউনিভার্সিটি তৈরি হয়েছে, কিন্তু এদেরকে চাকরি দেওয়ার ক্যাপাসিটি আপনার নাই। উচ্চশিক্ষার পেছনে যেই পরিমাণ বিনিয়োগ করা হয়েছে সেই পরিমাণ রেজাল্ট নাই। আমি আপনার একটা উদাহরণ দিই। আপনারা একটা লোককে চিনেন যে টিকটক করে, অপু অপু ভাই? আচ্ছা, আর অপু ভাইয়ের ভিডিও দেখছেন আপনারা দেশে একটা ইয়াটের মধ্যে ঘুরতেছে দুবাইয়ের মধ্যে, বিশাল পরিমাণ টাকা পয়সা। তার পড়াশোনা কি? তার ডিগ্রি আছে? নাই। তার ইনকাম কত বলো? লাখ টাকার উপরে। কমায় বললাম। আচ্ছা, সিইসি পড়ে যেই ছেলেটা চাকরিতে ঢুকবে আজকে, তার মাসিক বেতন কত বল? সো দেখেন যে সিচুয়েশনটা, দেখেন যে আপনার ইকোনমির অবস্থাটা দেখেন, যে এইভাবে আমাদেরকে বড় করা হয়েছে বা আমরা চিন্তা করছি যে ইকোনমিটা ঠিক আছে। আপনি বাবা মা একটা বাচ্চার পড়াশোনার পেছনে তো লাখ লাখ টাকা খরচ করে, বিশেষ করে প্রাইভেটে যখন হয়। ইভেন প্রাইভেটের বাইরেও তো আসলে সব হিসাব করে অনেক টাকা, সেটা রিটার্ন চাকরি। আপনার ইকোনমি আপনাকে চাকরি দিতে পারতেছে, ইকোনমি চেঞ্জ হয়ে গেছে। এটা তো জাস্ট একটা জিনিস বললাম, যেটা কন্টেন্ট ক্রিয়েশন। এআই আপনার চাকরি খেয়ে দিবে, অনেক চাকরি খেয়ে দিবে। বাংলাদেশের বিশাল একটা অংশ ফ্রিল্যান্সিং করে, রাইট? ফ্রিল্যান্সিংদের মধ্যে বড় একটা অংশ ডেভেলপার, এদের চাকরির একটা বিশাল অংশ ওয়াইপড আউট হয়ে যাবে। এআই টুলগুলো যদি আপনারা যারা খেয়াল করেন, আপনারা জানেন যে এই চাকরি আসলে থাকবে না। এবং অনেক কিছু অটোমেশনের দিকে চলে যাবে, এআই এর দিকে চলে যাবে, রোবোটিক্স এর দিকে চলে যাবে পুরো বিশ্বে। তো ওই জায়গায় আপনি কি করবেন? এইরকম যুদ্ধ যদি মধ্যপ্রাচ্যে চলতে থাকে, আরব দেশগুলোর ইকোনমি যদি ফল করে, আপনি যে রেমিটেন্স পান ওটা কি হবে বলো? তারা তো অলরেডি লাখ লাখ মানুষকে পাঠায় দিয়েছে অনেক দেশে, বাংলাদেশ এখনো করে নাই, কিন্তু তারা এটা করতে পারে। আরব দেশগুলোর ইকোনমি ফল করলে আপনি কই যাবেন বলেন? তো এইভাবে তো একটা দেশের অর্থনীতি চলতে পারে না। আজকে থেকে 20 বছর পরে, আজকে যাদের বয়স 15, বা আপনারা যারা আয়োজন করছেন, যারা এইচএসসি দিচ্ছেন বা এইচএসসি দিচ্ছেন, আপনাদের বয়স কত? রাফলি 16 থেকে 18-এর মধ্যে। আজকে থেকে 20 বছর পরে আপনাদের বয়স হবে 36 বা 38। আপনাদের অনেক ভালো ভালো ডিগ্রি থাকবে, আপনাদের কোনো চাকরি থাকবে। এটা হলো রিয়ালিটি, কারণ অলরেডি এই রিয়ালিটি আমাদের সামনে আছে। তো এটা হলো আপনার অর্থনীতির অবস্থা। আমাদের সমাজের কি অবস্থা? আমাদের সঙ্গে খুন, ধর্ষণ, যৌন বিকৃতি, কিশোর গ্যাং, সবকিছু। ব্যক্তিগত জীবনে মাদক, পর্নোগ্রাফি, ব্যাপক জিনা ব্যভিচার, তালাক, পরিবার ভেঙে যাচ্ছে, এই সবগুলা। সমাজ জীবনে খুন, ধর্ষণ, দুর্নীতি, ঘুষ ক্রমাগত বাড়তেছে, এগুলা কিন্তু কোনো কমতি নাই। প্রতি বছর এগুলা বেড়ে যাচ্ছে। এটাকে সোশ্যাল সায়েন্সে এটাকে বলে অ্যানোমি, যে লক্ষ্যহীনতার সংকট। একটা সমাজের যে বন্ধনগুলো ছিল, পারিবারিক বন্ধন, সামাজিক বন্ধন, ধর্মীয় বন্ধন, মূল্যবোধের বন্ধন, এগুলো সব ভেঙে গেছে। মানুষ এগুলোতে আর বিশ্বাস করে না, এবং সেখানে নতুন কোনো বন্ধন তৈরি হয় না। সো ফলে সমাজ সংকটের মধ্যে পড়তেছে। এই সংকট যে আছে এটা কিন্তু প্রমাণিত, এটা সবাই স্বীকার করে। আপনারা দেখবেন যে বাংলাদেশের সংসদে গত সপ্তাহে একজন বলতেছেন যে বাংলাদেশের অবস্থা হলো এরকম যে বাবা মা নামাজ পড়ে সারাদিন আর মেয়ে টিকটক করে।
আর মেয়ে বা ছেলে টিকটক করে, মেয়ে কোরিয়ান সিরিয়ালের নায়িকা হতে চায়। তো এরকম সমাজ তো আমরা চাই না। এখান থেকে আমাদের বাঁচতে হবে। বাঁচতে হলে কি লাগবে? ধর্ম এবং সংস্কৃতি। খুব ভালো কথা, কথাটা ভালো, কিন্তু এই কথাটা হালকা কথা। কেন হালকা কথা? কারণ আপনি এমন একটা ব্যবস্থা রাখছেন যেটা আল্লাহর সার্বভৌমত্বকে স্বীকার করে। আপনি এমন একটা ব্যবস্থা রাখছেন যেটা আল্লাহর আইনকে স্বীকার করে না। আপনি এমন একটা ব্যবস্থা রাখছেন যেটা সমাজে প্রাতিষ্ঠানিকভাবে আইনিভাবে ইসলামের অবস্থানকে স্বীকার করে না। এই সবগুলোর উপরে সে মানুষের মতবাদকে প্রাধান্য দেয়। এই সবগুলোর উপরে সে মানুষের বানানো আইনকে প্রাধান্য দেয়। তো এই পুরা জিনিসটা রেখে আপনি এটার উপর জাস্ট একটু করে ইসলাম বসায় দিবেন এবং আপনি ইসলামের ফলাফলটা পেয়ে যাবেন, এটা তো হয় না। ইসলাম তো কোনো প্লাগ ইন না, মানে এটা একটা অ্যাড অন না যে আপনি রেখে দিবেন। মানে আমরা কলম করি না আমাদের দেশে, যারা চাষবাসের সাথে যুক্ত তারা জানবেন যে এক গাছের কাণ্ডের সাথে আরেক গাছের ডাল এনে লাগাই দেওয়া যায় এবং এটা কাজ করে। এটা ওইখানে কাজ করবে, ইসলামের ক্ষেত্রে এটা কাজ করবে না। ইসলাম নিয়ন্ত্রণ করে, ইসলাম কখনো নিয়ন্ত্রিত হয় না। তা আপনি পুরাটা রাখবেন জাহেলি গাছ, পুরাটা রাখবেন মানব রচিত বিধানের গাছ, আবার এটার উপর অল্প করে এই টুপি পরা দিয়ে বলবেন যে হ্যাঁ ইসলামের যা যা সুযোগ সুবিধা সব আমি এখন চাই। এটা হয় না, এটা হবে হয় না। এই যে আধুনিক ব্যবস্থা, সেকুলার ব্যবস্থা, এটা যে আইনি কাঠামো, এটা যে বাজার অর্থনীতি, এটার যে নৈতিকতার কাঠামো, এটার যে সমাজের কাঠামো, এটার যে সাংস্কৃতিক কাঠামো, এগুলো একটা নির্দিষ্ট ধরনের মানুষ তৈরি করে। এটা একটা নির্দিষ্ট ধরনের চিন্তা তৈরি করে, এটা একটা নির্দিষ্ট ধরনের মনোভাব তৈরি করে। একইভাবে ইসলামের যে নিজাম, ইসলামী শরিয়া, ইসলামের যে আদব এবং আখলাকের শিক্ষা, ইসলামের যে মুআমালাত এবং মুআশারাতের নিয়ম, এই সবকিছু আরেকটা ভিন্ন ধরনের মানুষ তৈরি করে। কারণ আপনার ঠিক করতে হবে আপনি কোনটা চান, আপনি দুটো মিলাইতে পারবেন না। আপনি যেই গাছ লাগাবেন ওই ফল পাবেন, সহজ কথা, তাই না? আপনি যেই গাছ লাগাবেন সেই ফল পাবেন। আপনি বেগুন গাছ লাগায় সেখান থেকে তো আম আশা করতে পারেন। তো সিম্পলি আপনি এটা বললে হবে না যে আমরা পুরাটা সেকুলার সিস্টেম রাখবেন, পুরাটা জাহিলি সিস্টেম রাখবেন, পুরাটা গায়রুল্লাহর আইন চাই রাখবেন, আর তারপর বলবেন যে আমি ধর্ম এবং সংস্কৃতি দিয়ে সব অবক্ষয় দূর করে ফেলবো। এটা হয় না, এগুলো কাল্পনিক কথাবার্তা, এগুলো পপুলিস্ট কথাবার্তা। এগুলো বলে মানুষ পছন্দ করে, এই লোকটা তো ধর্মের মুখে কথা বলছে, ভালো। এই জন্য এর বাইরে আর কিচ্ছু না। তো এই জন্য আপনি দেখবেন যে আমাদের দেশে অনেক ওয়াজের বক্তা আছে, ওয়াজের বক্তা যে বক্তব্য দেয় সেখানে দিনের বাস্তবতা কতটুকু, আর সেখানে লাইক কমেন্ট পাওয়া, ভিউ পাওয়ার মনোভাব কতটুকু, এগুলো আপনি চিন্তা করবেন। আপনি দেখেন গত এক মাসে বা গত 40 দিনে ধর্ষণ এবং জিনার খবর আপনি স্কুল কলেজে পাবেন, বিশ্ববিদ্যালয়ে পাবেন, মাদ্রাসা থেকে পাবেন। এই বাস্তবতা আছে কিনা আমি বানায় বলতেছি কিনা, এটা বাস্তবতা। এটাই হবে, আপনি যে গাছ লাগাইছেন সেই ফল পাবেন। সহজ কথা যেটা, সেটা হলো আমাদের সামনে কি সমস্যাটা আছে, আমাদের সামনে সংকটটার ধরন কি, এটা আমাদেরকে বুঝতে হবে। এবং আমাদের সামনে সংকটটার ধরন যেটা, এটা হলো মেটা ক্রাইসিস। মেটা ক্রাইসিস মানে কি? আমাদের সামনে অনেক ধরনের সংকট, ভূরাজনৈতিক সংকট, দেশীয় সংকট, সামাজিক সংকট, অর্থনৈতিক সংকট, বিভিন্ন ডোমেইনের সংকট। এটাকে বলে পলি ক্রাইসিস। মানে একই সাথে অনেক ধরনের সংকট আমার উপরে আসছে, মাল্টিপল ক্যাসকেডিং ক্রাইসিস। এটা হলো পলি ক্রাইসিস। মেটা ক্রাইসিস এর চেয়ে জটিল জিনিস। এটার মানে হলো যে ব্যবস্থা দিয়ে আপনি এটা সলভ করতে চাচ্ছেন ওই ব্যবস্থা এটা সলভ করতে পারে না, বরং ওই ব্যবস্থা এই সমস্যাগুলোকে তৈরি করে, ওই ব্যবস্থা এই সমস্যাগুলোকে আরো তীব্রতর করে। এটা হলো মেটা ক্রাইসিস। যেই যন্ত্র দিয়ে, যে ওষুধ দিয়ে আপনি চিকিৎসা করতে চাচ্ছেন, এই ওষুধের কারণে এই রোগটা তৈরি হয়েছে, এই ওষুধ দিলে রোগ আরো বাড়বে। এটা হলো সমস্যা। আমাদের ভালো মতো চিন্তা করেন, আবারও বলতেছি, আজকে থেকে 30 বা 50 বছর পর আমাদের কি অবস্থা হবে, এটা তো আমরা সলিউশন করতে পারতেছি না বর্তমান অবস্থায়। বর্তমান অবস্থায় থাকলে এই সমস্যাগুলো আরো দ্রুত আমাদের উপরে আসবে। এটা হলো বাস্তবতা। দুইটা এক্সাম্পল দিই খালি। বাংলাদেশের পলিটিক্যাল ক্রাইসিসের কথা চিন্তা করেন, আপনারা যারা আয়োজন করছেন বা যারা আসছেন তাদের বড় একটা অংশ জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করছেন, রাইট? এবং জুলাই গণঅভ্যুত্থানের পর হ্যাঁ কেউ ভাবে নাই যে এটার পর সবকিছু ঠিক হয়ে যাবে বাংলাদেশের, বাট আশা ছিল যে অনেক কিছু হয়তো পরিবর্তন হবে, কিছু জিনিসপত্র হয়তো আগের চেয়ে ভালো হবে। এখন সবার মধ্যে হতাশা, এটা আসলে কি হলি, মানুষের ভাগ্য কি এটাই, সবসময় কি এরকমই হতে থাকবে? এই তো প্রশ্ন না? এবং আমরা বলি যে এটা হলো বাংলাদেশের রাজনীতির সমস্যা, আমরা বলবো যে এটা হলো ওই দলের সমস্যা, বা এটা অমুক দলের সমস্যা, এটা এই নেতার সমস্যা, এটা ওই নেতার সমস্যা। না, এটা এই নেতার সমস্যা না, এটা দলের সমস্যা না, সমস্যাটা আরো গভীরে। সমস্যাটা এই রাষ্ট্রের, এই রাষ্ট্রের সমস্যাটা আপনার বুঝতে হবে। যেমন ধরেন আপনারা সবাই একটা কথা অনেক শুনছেন, ডিপ স্টেট। ডিপ স্টেট এটা চায়, ডিপ স্টেট ওটা চায়। ডিপ স্টেট বলতে কি বোঝানো হয় বলেন? ডিপ স্টেট মানে হলো রাষ্ট্রের ওই অংশটা যেটা অনির্বাচিত।
সো ব্যুরোক্রেসি, আমলাতন্ত্র, প্রশাসন, সেনাবাহিনী, বিশাল ব্যবসায়ী যারা আছে, এসালো টাইপের ব্যবসায়ী যারা, বসুন্ধরা টাইপের ব্যবসায়ী যারা, এই ধরনের লোকেরা এবং বিদেশি শক্তি, এইটা মিলে ডিপ স্টেট। এখন এই যে অক্ষটা, এটা কখন তৈরি হয়েছে বাংলাদেশ? এটা কি 24-এ তৈরি হয়েছে, 71-এ তৈরি হয়েছে, 47-এ তৈরি হয়েছে? না, ইতিহাস দেখেন এটা কখন তৈরি হয়েছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এখানে দেওয়ানি পাইছে, তখন তাদের যে ব্যবসা, তাদের যে লুটপাট, এই লুটপাটটা ঠিকমতো করার জন্য তারা ট্যাক্স কালেক্টর আনছে, তারা কিছু ম্যাজিস্ট্রেট আনছে, তারা পুলিশ তৈরি করছে। এইভাবে এইখানে পুলিশ তৈরি হয়েছে, এইভাবে এখানে আমলাতন্ত্র তৈরি হয়েছে। যে আদালত তৈরি হয়েছে, সে আদালতের উদ্দেশ্য কি ছিল? ওদের যে লুটপাট সেটাকে বৈধতা দেওয়া। পুলিশের কাজ কি ছিল? আপনার পূর্বপুরুষদের পিটানো, যাতে করে সে ফিরিঙ্গির বিরুদ্ধে কথা না বলে। আমলাতন্ত্রের কাজ কি ছিল? যে লুটপাটটা সুন্দরভাবে হইতেছে কিনা, কার্যকরী ভাবে হচ্ছে কিনা, সেটা নিশ্চিত করা। তো আপনি এই জিনিস তো তৈরি হয়েছিল আমাদেরকে দমন করার জন্য, শোষণ করার জন্য, আমাদের প্রজা হিসেবে মানে দাবায় রাখার জন্য। তো সেটাই তো আপনি চালায় নিয়ে যাচ্ছেন। এটা থেকে আপনি কি আশা করেন? আপনি সাংবিধানিক শাসনের কথা বলেন, উপমহাদেশের সাংবিধানিক শাসন শুরু কখন করেন? 1857 সালে, যখন এইখানকার মুসলিমরা, মূলত মুসলিমরা সিপাহী অভ্যুত্থান করলো, মুসলিম জনগণ এবং সৈন্যরা মিলে মহা অভ্যুত্থান যেটা করলো, এটা ব্যর্থ হলো। এটার পরে ব্রিটেনের যে রানী ছিল ভিক্টোরিয়া, তার নামে একটা ফরমান জারি হলো। এটা হলো এখানকার সাংবিধানিক শাসনের সূচনা। যেই সংবিধানের উদ্দেশ্য কি ছিল? আপনার পূর্বপুরুষদেরকে ঝুলায় হত্যা করা, আপনি যেন স্বাধীন হওয়ার চেষ্টা না করেন সেটা নিশ্চিত করা। তো এই পুরা কাঠামোটা আপনি রেখে দিচ্ছেন। আপনি কিছু ওই যে অল্প অল্প উপর থেকে রং চেঞ্জ করছেন, মানে বাড়ি সেম আছে, রংটা বদলাইছে না, দরজা চেঞ্জ করছে, ফিটিংস চেঞ্জ করছে, বাড়িটা সেম। তো যে জিনিস তৈরি করা হয়েছে আপনাকে প্রজা হিসেবে বানায় রাখার জন্য, যে জিনিস তৈরি করা হয়েছে আপনাকে শোষণ করার জন্য, সেই জিনিস আজ পর্যন্ত তাই করতেছে। আমরা বারবার কি করতেছি? আমরা বারবার উঠে দাঁড়ায় রক্ত দিচ্ছি, পরিবর্তন করার চেষ্টা করতেছি, কিন্তু আমরা পরিবর্তনটার জন্য মূল জায়গাটার দিকে হাত দিচ্ছি না। যে পোস্ট কলোনিয়াল যে রাষ্ট্রটা, উপনিবেশ আমলের যে রাষ্ট্রযন্ত্র আমরা এখনো দানবের মতো আমাদের ঘাড়ে ক্যারি করে বেড়াচ্ছি, ওই রাষ্ট্রটা আপনি চেঞ্জ করেন নাই, কিন্তু আপনি আশা করছেন রেজাল্টটা চেঞ্জ হবে। তো এই কারণে আপনি দেখেন প্রতিবার কি হয়, বাংলাদেশের মানুষ রক্ত দেয়, একটা সরকারের পতন হয়, আরেকটা সরকার আসে। যখন গণ অভ্যুত্থান হয়, তখন দেখবেন অনেকগুলো সংস্কার প্রস্তাব আসে, সংস্কারের জন্য অনেক কমিশন তৈরি করা হয়, অনেকগুলা রিপোর্ট তৈরি করা হয়, শত শত পৃষ্ঠা, কিন্তু এটা কোনো বাস্তবতা নাই, এটা কোনো বাস্তবায়ন হয় না। বরং প্রত্যেকবার এই অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন কিছু পলিটিক্যাল এলিট তৈরি হয়। তো 90-এর দশকের এরশাদ বিরোধী আন্দোলনের ভেতর দিয়ে শেখ হাসিনা, খালেদা জিয়া, এরা কিন্তু জাতীয় নেতৃত্ব তখন হয়ে উঠেছে। এখনো পর্যন্ত বাংলাদেশের রাজনীতি যারা নিয়ন্ত্রণ করে বা বড় বড় নেতা, এদের বড় একটা অংশ এরশাদ বিরোধী আন্দোলনের মাধ্যমে বড় নেতা হয়ে উঠছে। কিন্তু পরিবর্তন কি হয়েছে? একইভাবে আপনি এখনো দেখবেন যে 24-এর পরে আপনি অনেক পলিটিক্যাল এলিট পাবেন, কিছু নতুন নতুন নেতা পাবেন, কিন্তু অ্যাকচুয়াল পরিবর্তন আসতেছে না। কারণ আপনি পরিবর্তনের জায়গাটা ঠিক করতে পারতেছেন না, যে পরিবর্তন আসলে কোথায় হওয়ার কথা। পরিবর্তন হওয়ার কথা আপনার রাষ্ট্র কাঠামোতে, কারণ সমস্যা এই কাঠামো থেকে তৈরি হচ্ছে। সো এটা হলো জাস্ট একটা এক্সাম্পল। তো আমরা আরেকটা এক্সাম্পল দেখেন, যে জাস্ট ভারতের থ্রেটটা চিন্তা করেন, ভারতের, আমাদের জন্য ভারতের যে হুমকি, এটা আমরা কিভাবে মোকাবিলা করবো বলবো? আপনি ভারতের সাথে সমান সমান যুদ্ধ করতে পারবেন না, কারণ তার সেনাবাহিনী অনেক বড়। বাংলাদেশের চেয়ে পাকিস্তানের সেনাবাহিনী অনেক বড়, পাকিস্তানের সেনাবাহিনীর চেয়ে ভারতের সেনাবাহিনী আরো বড়। ভারত একটা নিউক্লিয়ার পাওয়ার কান্ট্রি। তো তার সাথে আপনি কনভেনশনাল ওয়ারফেয়ারে যেতে পারবেন না, আপনার ইরেগুলার ওয়ারফেয়ারে যেতে হবে। সেটার জন্য এখনকার সময় কিছু কাজ করার সুযোগ আছে। সো ফর এক্সাম্পল, আপনি ড্রোনে ইনভেস্ট করতে পারেন, আপনি সার্ভেলেন্সে ইনভেস্ট করতে পারেন, আপনি একটা ন্যাশনাল রিজার্ভ ফোর্স তৈরি করতে পারেন, বাধ্যতামূলক মিলিটারি ট্রেনিং, সামরিক ট্রেনিং এর মাধ্যমে। আচ্ছা, এখন আমাকে বলেন, এগুলো অসম্ভব না? সম্ভব, অনেক বেশি এভাবে করছে। এখন আপনি বলেন যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক যে বাস্তবতা, আপনারা কেউ কি মনে করেন এগুলো হবে কিনা? কেউ মনে করেন এটা বাস্তব? কেউ? এটা সম্ভব না। এটা হলো প্রমাণ যে সমস্যা সমাধানের জন্য যা করা দরকার সেটা তো এই ব্যবস্থায় করা যাবেই না, বরং এই ব্যবস্থা যতদিন টিকে থাকবে ততদিন সমস্যা আরো তীব্রতর হতে থাকবে। সহজভাবে চিন্তা করেন, আমরা যেটা মনে করি যে আমাদের রাজনীতির সমস্যাটা হলো গাড়ির মতো। মনে করেন একটা গাড়ি একটা ভালো মানুষ চালাচ্ছে, মনে করেন একজন পীর সাহেব চালাচ্ছে, তো উনি গাড়ি নিয়ে চলে যাবেন মক্কায়। আর একটা গাড়ি মনে করেন একটা চোর চালাচ্ছে বা একটা খারাপ লোক চালাচ্ছে, তো সে গাড়ি নিয়ে চলে যাবে মদের বারে। তারপর চিন্তা হলো যে সমস্যা তো ড্রাইভারে, আমি ড্রাইভারটা চেঞ্জ করে দিলাম, ভালো জায়গায় চলে যাবে। রাষ্ট্র হলো গাড়ির মতো, আমি ড্রাইভার চেঞ্জ করবো।
তো সৎ লোককে আমি যদি নিয়ে আসি, ভালো লোককে যদি আমি ক্ষমতা নিয়ে আসি, গাড়ি আমাকে মক্কায় নিয়ে যাবে। এটা সমস্যা, এটা ভুল চিন্তা। রাষ্ট্র গাড়ির মতো না, রাষ্ট্র হলো রেলগাড়ির মতো। রেলগাড়ি আপনি যে কোনো জায়গায় নিতে পারবেন না, রেলগাড়ি রেল লাইনের উপর চলে। রেলগাড়ির ইঞ্জিন রুমে আপনি পীর সাহেবকে বসান, মুফতি মুহাদ্দিসকে বসান, চোরকে বসান, পাগলকে বসান, কিচ্ছু দেয়া আছে না, রেলগাড়ি যে জায়গায় যাওয়ার কথা হয়ে যায়। তো বাংলাদেশের যে রাষ্ট্র, আপনি ক্ষমতায় যাকেই বসান না করেন, এই দল ওই দল সেই দল, এগুলো ডাজন্ট কনসার্ন নেই। আপনি যদি এই রেলগাড়িতে থাকেন, এই রেলগাড়ি আপনাকে ওই মদের দোকানে নিয়ে যায়। তো জাতি হিসেবে আমাদের এই রেলগাড়ি থেকে নামতে হবে, এই গাড়ি থেকে নেমে আপনার নতুন কিছু তৈরি করতে হবে। তা না হলে যেভাবে চলতেছে, যা চলতেছে তাই চলতে থাকবে। তো আমরা মনে করি যে, আবারও আমি বলতেছি, আমরা ছোটকাল থেকে আমাদের বোঝানো হয়েছে যে সফলতার অর্থ কি, আমরা কিভাবে উন্নত হব। তা আমরা শেখানো হয়েছে যে আমাদের জ্ঞান বিজ্ঞানে অনেক অগ্রগতি করতে হবে, আমাদের পশ্চিমের অনুকরণ করতে হবে, তাহলে আমরা হয়তো সফল হতে পারবো, তাহলে হয়তো আমরা আমাদের অবস্থান পরিবর্তন করতে পারবো। এই জিনিসটা পুরো বিশ্বেই হয়েছে, সব দেশে এটা মনে করে, মুসলিম বিশ্বে বেশি হয়েছে যে অনেক পড়াশোনা করতে হবে, জ্ঞান বিজ্ঞানে উন্নতি করতে হবে, পশ্চিমের অনুকরণ করতে হবে, তাহলে সফল হওয়া যাবে। এটা আজকে সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছে। আজকে আমরা দেখতেছি কি, যে এত কিছুর পরও, এই যে যখন ইরানে আক্রমণ করলো আমেরিকা, পুরো ওয়ার্ল্ডের সব মানুষ গিয়ে কি বললো যে নর্থ কোরিয়া ঠিক কাজ করছিল। কেন নর্থ কোরিয়া ঠিক কাজ করছিল? কারণ নর্থ কোরিয়া নিউক্লিয়ার বম্ব বানাইছে। এই কারণে নর্থ কোরিয়াকে কেউ আক্রমণ করতে চায় না। কিন্তু এর 20 বছর আগে থেকে আমরা শুনে আসছি যে নর্থ কোরিয়া ভুল করছে, নর্থ কোরিয়ার মানুষ গরিব, নর্থ কোরিয়ার মানুষ খাইতে পারে না, কি এরা অস্ত্র টস্ত্র বানায়, এগুলা করে লাভ কি? নর্থ কোরিয়াতে ম্যাকডোনাল্ডস নাই, KFC নাই, সিনেপ্লেক্স নাই, PS2 নাই, লাইক আইফোন নাই, এটা কি করছে? মানে এগুলো থাকার সফলতা। কিন্তু আজকে আপনি দেখেন সফলতা আসলে কি। সফলতা হলো এইটা যে আপনার ওই ক্ষমতা থাকা যে কেউ আমাকে এসে খেয়ে দিবে না। সহজ কথা এটা, কেউ আপনাকে এসে মারতে পারবে না। এবং বর্তমানে আসলে পুরো বিশ্বে যখন একটা গণহত্যা চলতেছে, পুরো বিশ্বের চোখের সামনে যখন এত এত অপরাধ চলতেছে, এই অবস্থায় কারা একটা ভালো অবস্থান নিতে পারছে দেখেন? আফগানিস্তান নিতে পারছে। কেন? কারণ তারা আজাদ, কারোর উপর তারা ডিপেন্ডেন্ট, তারা লড়াই করে, তারা গরিব হোক কিন্তু তারা নিজেদের একটা শক্তি সামর্থ্য তৈরি করছে যে আরেকজনের উপর তাকে নির্ভর করতে হয় না। হামাস করতে পারছে, কেন পারছে? কারণ তারা মনে করছে যে এইসব চিন্তা করে লাভ নাই, আমাদের লড়াই করতে হবে, লড়াই করা ছাড়া এটা আমরা পারবো না। নর্থ কোরিয়া পারছে, কেন পারছে? কারণ নর্থ কোরিয়া ওই অস্ত্র তৈরি করছে, সে নিজেকে প্রতিরক্ষার ওই অবস্থাটা সে তৈরি করে দিচ্ছে। ইরান পারছে, আমি নিজে ইরানের অনেক জায়গায় সমালোচনা করছি এবং সেই সমালোচনা আমি এখনো করি। তবে এই জায়গায় আপনার এটা স্বীকার করতে হবে যে সে, তার আদর্শ যেটা, সে আদর্শ আমরা সঠিক মনে করি না, কিন্তু সেটাকে সে রক্ষা করতে পারছে। সে একটা স্ট্রং অবস্থান নিতে পারছে। কেন পারছে? কারণ সে অন্য কারো দ্বারা নিয়ন্ত্রিত হয় না। তো যতদিন পর্যন্ত আপনি অন্য কারো দ্বারা নিয়ন্ত্রিত হবেন, ততদিন পর্যন্ত আপনি কোনো স্ট্যান্স নিতে পারবেন, ততদিন পর্যন্ত আপনি নিজেকে রক্ষা করতে পারবেন। আপনার ভরসা করতে হবে যে ইন্ডিয়া যখন আমাদের উপর কোনো আগ্রাসন চালাবে, আমি আমেরিকাকে ফোন দিব যে ভাই প্লিজ আমারে বাঁচান। আমেরিকা আপনার ফোন ধরবে না, তখন সহজ ভাষা সে গোস করবে আপনাকে। আমেরিকা ডাজন্ট কেয়ার অ্যাবাউট, তার দরকার নেই। এই বিষয়টা আমাদের বুঝতে হবে। এটা দুনিয়ার খুব সিম্পল বাস্তবতা। আজকে থেকে 100 বছর আগে সবাই এটা মানে ন্যাচারালি বুঝতো যে আপনার যদি নিজের পায়ে দাঁড়ানোর সক্ষমতা না থাকে, আপনার যদি নিজেকে রক্ষা করার সক্ষমতা না থাকে, তাহলে আপনার KFC আছে, আপনার কাপড় কত দামি, আপনার সিনেপ্লেক্স আছে কিনা, ইট ডাজন্ট ম্যাটার। এই বিষয়টা আমরা বুঝি নাই। জ্ঞান বিজ্ঞানের অগ্রগতি প্রয়োজন, ডেভেলপমেন্ট প্রয়োজন, আমি এগুলো অস্বীকার করতেছি না। কিন্তু আপনি আজাদ হওয়ার পর, আপনি যদি স্বাধীন না হন, তাহলে জ্ঞান বিজ্ঞানের অগ্রগতির মানে হলো ব্রেইন ড্রেন। আপনার ছেলেপেলেরা সব বিদেশে চলে যাবে, আপনি দেশে আসবেন। আপনি যদি আজাদ না হন, তাহলে ডেভেলপমেন্টের মানে হবে এনজিওতে রাজত্ব। এনজিওরা এসে আপনার দেশকে এবং সমাজকে নিয়ন্ত্রণ করবে। এইটা হলো রিয়ালিটি। এই জন্য কি করণীয়, এখানে আমি আপনাদের ছোট্ট একটা গল্প শেয়ার করি। আপনারা সবাই শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহর নাম শুনছেন। উপমতের সকল দিনী ধারা বলা যায় যে তার দ্বারা প্রভাবিত। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী একবার বিলাদুল হারামাইনে গেছেন, মক্কা এবং মদিনাতে গেছেন 1730-এর দিকে। এবং সেখানে গিয়ে তার অনেক স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স হয়েছে, রুহানি এক্সপিরিয়েন্স হয়েছে। উনি অনেক স্বপ্ন দেখছেন, ভিশনস দেখছেন, এবং ওগুলো উনি একটা বইয়ের মধ্যে লিখছেন। বইটার নাম হলো ফুয়ুদুল হারামাইন। এই বইয়ের মধ্যে উনি একটা ঘটনা লিখছেন। উনি বলছেন যে আমি দেখতেছি মুসলিমদের শহরগুলো দখল হয়ে গেছে, মুসলিমদের সম্পদ লুট হয়ে গেছে, ইসলামের শিয়ার, ইসলামদের চিহ্নগুলো এগুলো ভুলঙ্কিত হয়ে গেছে। আমি দেখতেছি যে মুসলিমরা, মুশরিকরা
অস্ত্র শস্ত্রে নিয়ে সজ্জিত হয়ে আছে লড়াইয়ের জন্য। তারপর আমি দেখলাম একটা বিশাল জমায়েতের মাঝখানে আমি দাঁড়ায় আছি, সাগরেল্লা বলতেছে, এবং সেই জমায়েতের চারপাশে শুধু মানুষ আর মানুষ, হিন্দুস্তানি মানুষ, আরব মানুষ, ইংরেজ মানুষ। 1730 সালের কথা বলছেন, ইংরেজ মানুষ। কেউ দাঁড়ায় আছে, কেউ ঘোড়ার পিঠে, কেউ উটের পিঠে, এবং এই সব মানুষ আমার দিকে তাকায় আছে এবং তারা আমাকে জিজ্ঞেস করলো এই মুহূর্তে করণীয় কি, এই মুহূর্তে আল্লাহর হুকুম কি। তো শাহুলিল্লাহ মহাদিস বলতেছেন যে আমি তখন দেখলাম যে আমি বলতেছি ফুক্কুকুল্লা নিজাম। ফুক্কুকুল্লা নিজাম মানে কি? সব ব্যবস্থা ভেঙে ফেল, সব নিজাম ভেঙে ফেল। এবং শাহুলিল্লাহ মহাদিস দেয়ালবীর যারা উত্তরসূরি ছিলেন 20 শতাব্দীতে, তারা যখন ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করতেছিলেন, যেমন রেশমি রোমান আন্দোলন, তখন তারা এটার সাথে আরেকটা কথা যুক্ত করলেন, ফুক্কাকুল্লা নিজাম হাত্তা ইউকামা নিজাম রব্বানি। সব ব্যবস্থা ভেঙে ফেলো যতক্ষণ না রব্বানি ব্যবস্থা কায়েম হয়। এটাই সমাজ, এটাই আদর্শ। সব ব্যবস্থা ভেঙে ফেলো যতক্ষণ না আল্লাহর ব্যবস্থা কায়েম হয়। এবং আমি শাহুলিল্লাহর এই ভিশনকে দলিল হিসেবে ব্যবহার করতেছি না, আমি যে সেটা আপনাদেরকে বললাম। দলিল কি? দলিল হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এটা হলো দলিল। আর এটা ছাড়া কোনো দিন নাই। সমাধান সবসময় এটাই, সব ব্যবস্থা ভাঙো, সব মিথ্যা ইলাহকে অস্বীকার করো, এবং এক আল্লাহর বিধান, এক আল্লাহর বিধান, এক আল্লাহর নিজাম কায়েম করো। এবং এটা শাহুলিল্লাহ মুহাদ্দিস দেহলভীর আদর্শ, শাহ ইসমাইল শরীফের আদর্শ, সৈয়দ আহমেদ শরীফের আদর্শ, শাহ আব্দুল আজিজের আদর্শ, হাজী শরীফুল্লাহর আদর্শ, দুদু মিয়ার আদর্শ, মিন নিসার আলী তিতু মিয়ার আদর্শ। এটা ওলামায়ে দেওবন্দের আদর্শ, ওলামায়ে আহলে হাদিসের আদর্শ, এটা সাদিকপুরের ওলামায়ে কেরামের আদর্শ। এটা আমাদের গৌরবের উত্তরাধিকার, এটাই আমাদের আদর্শ। আমরা এখানকার যে মুসলিম কম, এটাই আমাদের আদর্শ। সব ব্যবস্থা ভেঙে ফেলো, আল্লাহর ব্যবস্থা কায়েম করো। এবং এটা নতুন কোনো কথা, এবং এটা ছাড়া আপনি এই সমস্যাগুলোর মোকাবিলা করতে পারবেন না। আপনাকে যখন অখণ্ড ভারত কায়েম করার জন্য আপনাকে আক্রমণ করা হবে, জয় শ্রীরাম বলে, আপনি কি বলে সেটার সামনে দাঁড়াবেন? যখন গ্রেটার আরাকান আপনার দিকে আসবে, আপনি কি বলে দাঁড়াবে? কিসের ভিত্তিতে এই দেশকে আপনি একত্রিত করবেন? বাঙালি জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদ, কল্যাণ রাষ্ট্র, কোন জিনিসের ভিত্তিতে আপনি একত্রিত করবেন? নাথিং। এগুলো একত্রিত হয় না, এগুলো শুধুমাত্র মানুষের মধ্যে বিভেদ তৈরি করে। ইতিহাসে কখন আমরা মাথা তুলে এর আগে দাঁড়ায় থাকতে পারছি না? যখন এখানে সুলতানি শাসন ছিল। সুলতানি শাসন একদম সঠিক ইসলামী শাসন ছিল না, অনেক সমস্যা ছিল, কিন্তু সেটা তাও ইসলামী শাসন হওয়ার চেষ্টা করছিল, এবং তখন আপনি সম্মানের সাথে বেঁচেছিলেন। আজকে আপনি এগুলো ধরে কি করছেন? কি পাইছি আমরা? বল। আমরা যে একের পর এক রক্ত দিলাম, কষ্ট করলাম, গত 80 বছরে, 50 বছরে আমরা কি পাইছি? বল। কোনো সম্মান পেয়েছেন কিনা বলেন। আপনারা যারা দেশের বাইরে গেছেন, আপনি আমাকে বলেন তো, বাংলাদেশি যখন নামটা শুনে মানুষকে আপনি সম্মান করে? অথচ আপনি এই উম্মার মধ্যে দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী, উম্মার মধ্যে 1 নম্বর বৃহত্তম জনগোষ্ঠী আরবরা, তারপর আপনি। এই বাংলার একটা হিস্ট্রি আছে। পুরো উপমহাদেশের মধ্যে ইসলাম একভাবে কায়েম হয়েছে, এখানে ভিন্নভাবে কায়েম হয়েছে। পুরো উপমহাদেশের মধ্যে ইন্টেরিয়র প্রভিন্স যেগুলোকে বলা হয়, অভ্যন্তরীণ প্রদেশ, বাংলাদেশ ছাড়া এমন একটা জায়গা নাই যেখানে ইসলাম এত ব্যাপকভাবে প্রচারিত হয়েছে, যেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ ইসলামকে গ্রহণ করে নিয়েছে। 68 হিজরি থেকে শুরু করে আজকে পর্যন্ত এই ইসলাম আমাদের ইতিহাসকে, আমাদের ঐতিহাসিক গতিপথকে প্রভাবিত করছে। এই সবকিছু বাস্তবতা। আজকে একটা দেশ আপনি আলাদা পাইছেন কেন? আমরা যদি হিন্দু হইতাম 47-এ, তো এটা আলাদা করে পাকিস্তানের অংশে যায় না, এটা ভারতের অংশে যায়, এবং ভারতের অংশে গেলে আপনি তো বাংলাদেশ পান না, রাইট? সো এই ছোট একটা জায়গা, যেটা বঙ্গোপসাগরের দ্বার প্রান্তে, যেটা ভারতের দুটো অংশের আলাদা করে রাখছে, হিন্দুত্ববাদী ভারত যেটা অখণ্ড ভারত তৈরি করতে চায়, সে ভারতের দুই অংশকে আলাদা করে একটা ক্ষত চিহ্নের মতো বঙ্গোপসাগরের দ্বার প্রান্তে ছোট একটা জায়গার মধ্যে এই পরিমাণ মুসলিমকে আল্লাহ কেন দিয়েছে? আল্লাহ আযজা ওয়া জাল কোনো সেমনে করেন নয়। আমি এটা ইয়াকিনের সাথে আমার মনের মধ্যে রাখি যে অবশ্যই আল্লাহ আযজা ওয়া জাল এই জনপদের জন্য, এই কওমের জন্য অনেক বড় উত্তম জিনিস রাখছেন। কিন্তু সেটা আপনি তখনই অর্জন করতে পারবেন যখন আপনি অ্যাকচুয়াল সমস্যাকে বুঝবেন এবং অ্যাকচুয়াল সমাধানের দিকে যাবেন। সেটা না করে যদি আপনি সেম চক্রের মধ্যে ঘুরপাক খেতে থাকেন, গরুর ছাতার মধ্যে ঘুরপাক খেতে থাকেন, তাহলে বারবার একই জিনিস হবে, যে জিনিসটা আনফর্চুনেটলি আমরা আমাদের দেশে করতেছি। সো এই জমিনে এত কিছু যা বললাম, এটার সমাধান মানে মূল খোলাসাটা কি? খোলাসাটা হলো, এই জমিনে যদি ইসলাম না আসে, তাহলে এই জমিনের স্বতন্ত্র অস্তিত্ব থাকবে।
আমি মনে করি। আবারও বললাম শুরুর কথাটা, আগামী 50 বছরের কথা চিন্তা করেন, আমি যে সমস্যাগুলোর কথা বললাম চিন্তা করেন, এই জমিনে যদি ইসলাম না আসে, ইসলামের ভিত্তিতে আমরা যদি নতুন ভাবে জাতিকে বিনির্মাণ করতে না পারি, নতুন পলিসি তৈরি করতে না পারি, তাহলে আমার মনে হয় বাংলাদেশের স্বতন্ত্র অস্তিত্ব থাকা ইটস কোয়েশ্চেনেবল। আপনার অস্তিত্ব হুমকির মুখে, এটা ছাড়া আপনার কোনো সলিউশন নাই। এবং আবারও এটা আমি দিনের জায়গা থেকে বলতেছি না, কারণ দিনের জায়গা থেকে এত বাংলা কথার প্রয়োজন নাই, আল্লাহর কোরআনের আয়াত যথেষ্ট। আমি বলতেছি আমাদের সামনে যে জাতীয় সংকট, এই সংকট সমাধানের এটা ছাড়া আর কোনো উপায় আমাদের সামনে নাই। আপনি যে পশ্চিমা মতাদর্শের কথা বলেন, আপনি বলতে মানে বাংলাদেশের পলিটিশিয়ানরা, সুশীলরা, বুদ্ধিজীবীরা সেই পশ্চিমা মতাদর্শ পশ্চিমে ফেইলে, পশ্চিমা বিশ্বে এই মতাদর্শ ফেইল। পশ্চিমা বিশ্বের গবেষকরা বলতেছে যে পশ্চিমা মতাদর্শ আমাদের জীবনের কোনো অর্থ দিতে পারে না, পশ্চিমা মতাদর্শ আমাদের জীবনের কোনো লক্ষ্য দিতে পারে না, পশ্চিমা মতাদর্শ আমাদেরকে ভেঙে ফেলতেছে, আমরা সবাই আলাদা হয়ে যাচ্ছি, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সমাজ ভেঙে যাচ্ছে, পরিবার ভেঙে যাচ্ছে। তো ওই জিনিস কিভাবে আপনার সলিউশন দিবেন? তো এইটা হলো ওই কথা যেটা আমি আপনাদের সামনে বলে যেতে চাইছিলাম। অনেক সময় নিয়ে নিছি, আমি ফাইনালি কথা শেষ করি। একটা জাতির যে পরিবর্তন, ওই পরিবর্তনটা শুরু হয় এখান থেকে, মাথা থেকে। কিন্তু জাতির পরিবর্তন আগে ব্যক্তির পরিবর্তন লাগে, এবং ব্যক্তির পরিবর্তন হয় এখান থেকে, অন্তর থেকে, কল থেকে। সো এই পরিবর্তনটা কেমন হওয়া উচিত সেটা নিয়ে আমি কিছু কথা বলি। আমি নিজের থেকে কিছু বলবো না, আমি 3টা ঘটনা আপনাদের মনে করে দিব, যে ঘটনা আপনারা অলরেডি জানছেন। প্রথম ঘটনা হলো হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় চাচা ছিলেন, রাসূলুল্লাহ থেকে 4 বছরের বড়, আরবের বিখ্যাত ফারিস। ফারিস মানে কি? নাইট, অশ্বারোহী বীর। তার সময় কাটতো কিভাবে? শিকার করে, যুদ্ধ করে, রেসলিং করে। উনি মদ্যপান করতেন ইসলাম গ্রহণের আগে, রাইট? এবং উনি কি শিকার করতেন? সিংহ শিকার করতেন। ওইটা ছিল ওনার অবসর সময়ের কাজ। হামজা কোথায়? হামজা তো সিংহ শিকার করতে গেছে। ওনার ইসলাম গ্রহণের ঘটনাটা কেমন? একদিন উনি সিংহ শিকার করে আসছেন, এক দাসী এসে ওনাকে বলতেছেন, ও তুমি শিকার করে বেড়াচ্ছ, আর তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেল তো তাকে প্রচন্ড ভাবে আক্রমণ করছে, তাকে খুব খারাপ খারাপ কথাবার্তা বলছে, তাকে খুব খারাপ খারাপ গালি দিচ্ছে, তাকে আক্রমণ করছে। এটা শুনে হামজা রাদিয়াল্লাহু আনহু ওই অবস্থায় আবার বের হয়ে গেছেন, কাপড় চোপড় না খুলে, ওই মানে শিকারের জিনিসপত্র নিয়ে। এবং ওই আবু জাহেলের সামনে এসে বলছেন যে, আবু জাহেল তুমি কি বলছো বলো, আমার ভাতিজাকে কি বলছিলা আমাকে বলে, ওর ধর্মের জন্য বলছিলা, আমি ওই ধর্ম গ্রহণ করছি, এবার আমাকে বলো। হামজা রাদিয়াল্লাহু আনহুর সামনে সে কেউ কিছু বলবে না। তো আবু জাহেল বলছে যে না, শোনা, আমি কিছু, মানে চুপ করে আছে। তখন হামজা রাদিয়াল্লাহু আনহু, ওনার হাতে তীর ছিল, এক বর্ণনায় আসছে তীর, আরেক জায়গায় আসছে বর্ণ, এটাতে আবু জাহেলের মাথার মধ্যে বাড়ি দিচ্ছে, এবং আবু জাহেলের মাথা কেটে গেছে, রক্ত কমতেছে। তখন কুরাইশের অন্য নেতারা দৌড় দিয়ে আসে। তখন আবু জাহেলি বলছে যে না না না, কিছু করার দরকার নেই, ঠিক আছে, হামজা যেটা করছে ঠিক আছে, কারণ হামজার সাথে তারা গ্যাঞ্জাম করতে চায়। হামজা রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করছেন মুখে, তখন উনি কিন্তু এগুলো নিয়ে চিন্তা করেন না। ওনার তখন চিন্তা কি নিয়ে? ওনার চিন্তা শিকার নিয়ে, ওনার চিন্তা যুদ্ধ নিয়ে, ওনার চিন্তা বীরত্ব নিয়ে। উনি ধর্ম নিয়ে অনেক চিন্তা করেন নাই, কিন্তু কথাটা তো বলে ফেলছেন একবার। পুরুষ মানুষ, মর্যাদাবান পুরুষ মানুষ, একটা কথা সবার সামনে বলে ফেলছেন, কি হালকার কথা তো বলতে পারেন না। উনি তখন বাসায় গিয়ে চিন্তা করতেছেন এবং আল্লাহর কাছে দোয়া করতেছেন। মক্কার কুরাইশরা মুশরিক হলেও আল্লাহর উপর বিশ্বাসী ছিল, এটা আপনারা জানেন। তারা ইলাহ হিসেবে আল্লাহকে মানত না, একক ইলাহ হিসেবে। তখন আল্লাহকে বলছেন, ইয়া আল্লাহ আমাকে গাইড করেন, এটা যদি সত্য হয় আমাকে আপনি সঠিক দিকে হিদায়ত করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে হিদায়ত করতে আসছে। এবং এই হামজা রাদিয়াল্লাহু আনহু, উনি ইসলামে আসার পরে, উনি এবং ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামে আসার পরে মুসলিমরা প্রকাশ্যে মক্কার মধ্যে দিয়ে হেঁটে গেছে। বদরের যুদ্ধে কুরাইশরা বলছে আজকে আমাদেরকে ধ্বংস করছে এই লোকটা, হামজার কথা বলছে রাদিয়াল্লাহু আনহু। এবং উহুদের যুদ্ধে উনি ব্যাপকভাবে যুদ্ধ করছেন এবং আলটিমেটলি উনি উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন। আপনারা আরেকজন সাহাবীর নাম জানেন, মুসাব ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু। মুসাব ইবনে উমার ছিলেন কুরাইশের এলিট। বাংলাদেশে আমরা এখন পশ এলিট এই কথাগুলো অনেক হালকাভাবে ইউজ করি। মুসাব ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু আসলে এলিট ছিলেন। ওনার বাবা ছিলেন মক্কার সবচেয়ে ধনী মানুষদের একজন। ওনার বাবা যখন মারা গেছে, সেই সম্পদের বিশাল একটা অংশ উনি পাইছেন। উনি এমন ধনী ছিলেন যে ওনার জুতা আসতো ইয়েমেন থেকে, হায়দ্রাবাদ থেকে, ওনার কাপড় আসতো সিরিয়া থেকে। ওনার আতর এমন ছিল, উনি যখন রাস্তা দিয়ে যাইতেন মানুষ বলতো যে এই রাস্তা দিয়ে মনে হয় মুসাব গেছে, কারণ রাস্তার মধ্যে স্মেল পাওয়া যাচ্ছে, রাইট? সো ব্যালেন্সিয়াগা, প্রাদা, গুচি, এই সবকিছু যা কিছু আপনি জানেন, এই লোকটা এই লেভেলের ছিল। এবং উনি অল্প বয়স ছিল, বাট উনি ইন্টেলেকচুয়াল ছিলেন একজন। এই জন্য কুরাইশের লিডাররা তাদের মজলিসে তাকে ডাকতেন, বয়স কিন্তু অল্প। মুসাব ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু এই মানুষ একদিন দারুল আরকামে গিয়ে কোরআন শুনছেন।
রাসূলের কথা শুনছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তিনি ইসলাম গ্রহণ করছেন। তার মাকে বলেন নাই। তার মা খুব পাওয়ারফুল একটা মহিলা ছিলেন। তার মা যখন জানছেন তাকে বন্দি করে রাখছেন এবং শেষ পর্যন্ত বলছেন যে আমি আর তোমার মা হইতে পারবো না, তোমার একটা জিনিস চুজ করতে হবে, চুজ করো কি চাও, এই জীবন চাও না ইসলাম চাও। মুসা রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি ইসলাম চাই। এবং উনি বাসা থেকে বের হয়ে যাচ্ছেন, সব সম্পদ, এই যে এত পোশাক, এত জুতা, এত স্টাফ, এই সবকিছু রেখে উনি বাসা থেকে বের হয়ে যাচ্ছেন। তখন ওরা চাচা বলতেছেন তুমি যে পোশাকটা পরে বের হচ্ছে এটা তো তোমার বাবার টাকায় কেন, এটা নিয়ে বের হবে। তখন উনি খোঁচাদের জন্য বলছেন, তো উনি ওই কাপড় খুলে বিবস্ত্র হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যখন পাঠাইছেন একজন মানুষকে, মদিনা থেকে 6 জন মানুষ আসছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আছে। তখন তাদের কাছে বলছেন আমাদের সাথে একজনকে পাঠান যিনি আমাদেরকে দিন শিখাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে পাঠাইছেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে পাঠাইতে পারতেন, উমর রাদিয়াল্লাহু আনহুকে পাঠাইতে পারতেন, উসমান ছিলেন, আলী ছিলেন রাদিয়াল্লাহু আনহু আজমাইন। উনি পাঠাইছেন মুসাব রাদিয়াল্লাহু আনহুকে। মুসাব রাদিয়াল্লাহু আনহু গিয়ে প্রতিটা দিন সেখানে দাওয়া করছেন এবং করতে করতে অল্প দিনের মধ্যে মদিনার বিশাল অংশ ইসলাম গ্রহণ করে ফেলছে। এবং মুসাব রাদিয়াল্লাহু আনহু উহুদের ময়দানে শহীদ হয়েছে। একটা ঘটনা আছে যে মদিনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন সাহাবীদের নিয়ে, মুসাব রাদিয়াল্লাহু আনহু হেঁটে আসছেন এবং একজন হেঁটে আসছে, ওনার কাপড় সব ছেঁড়া এবং ওনাকে দেখে সাহাবীরা কান্না করে দিয়েছে। বলছে এই লোককে তো আমরা দেখছি, তার কি অবস্থা ছিল। এবং উনি কি একটা মানে কম্বল, ছেঁড়া কম্বলের মতো একটা জিনিস পরে আছে। তো এইটা দেখে সাহাবীরা কান্না করে দিয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমি জানি সব মক্কায় দেখছি এবং তার পোশাক কেমন ছিল আমি দেখছি। উহুদের দিনে মুসাব রাদিয়াল্লাহু আনহুর হাতে মুসলিমদের পতাকা দেওয়া হয়েছিল। মুসলিম যে নিশান, যে পতাকা, এটা মুসাব রাদিয়াল্লাহু আনহুর হাতে দেওয়া হয়েছিল এবং এই জন্য কুরাইশরা তাকে আক্রমণ করছিল। এবং উনি এক হাতে তরল ধরেছিলেন, পতাকাটা ধরেছিলেন ডান হাতে, ওনার ডান হাত কেটে দেওয়া হয়েছিল। তখন এটা বাম হাতে ধরছিল, তখন ওনার বাম হাত কেটে দেওয়া হয়েছে। তখন উনি হাতের যা কিছু বাকি ছিল সেটা দিয়ে তলোয়ার ওই পতাকা ধরছে এবং তারপর তাকে হত্যা করা হয়েছে। এবং উহুদে এই দুজনের যে কথা বললাম, এই দুজন উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন। হামজা রাদিয়াল্লাহু আনহুর শরীরকে ক্ষতবিক্ষত করা হয়েছিল। উহুদের দিন মুসলিমদের শরীরকে ক্ষতবিক্ষত করা হয়েছিল, কুরাইশরা এটা করছিল, নাক কেটে নেওয়া হয়েছিল, মুখ কেটে ফেলা হয়েছিল ইত্যাদি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামজা রাদিয়াল্লাহু আনহুকে দেখে প্রচন্ড কান্না করছেন। সাহাবায়ে কেরাম বলছেন যে আমরা কোনোদিন তাকে এভাবে কান্না করতে দেখি নাই যেভাবে উনি হামজা রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পর কাঁদছেন। মুসাব ইবনে উমাইর যা পোশাক আসতো সিরিয়া থেকে, ইয়েমেন থেকে, এই মানুষকে যখন জানাজার জন্য বসানো হয়েছে দেখা গেছে তার কাপড় নেই। তার কাপড় এত কম, মাথা ঢাকলে পা বের হয়ে যায়, পা ঢাকলে মাথা বের হয়ে যায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা ঘাস আছে, এই ঘাস দিয়ে তুমি তাকে ঢেকে দাও। তো যেটা আমি বললাম, আমাদের দেশের সামনে যে সমস্যা, এটার জন্য আমাদের সবার কাজ করতে হবে, কিন্তু আগে তো আপনার ব্যক্তি পর্যায়ে চেঞ্জ হতে হবে। তো এই ব্যক্তি পর্যায়ে চেঞ্জটা কেমন ভাই? ব্যক্তি পর্যায়ে চেঞ্জটা এমন, এইটা হলো উদাহরণ। আমরা কেউ উদাহরণ না, কাছাকাছিও না আমরা। আমাদের উদাহরণ হিসেবে নেওয়ার কোনো কারণ নেই, কখনো নিবেন না। ইনারা হলো উদাহরণ, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওয়া আজমাইন। এবং তাদের অবস্থাটা দেখেন, তারা দ্বীনের জন্য কি করছেন এবং ওইভাবে তারা সবকিছু ছেড়ে আসছেন দেখে, ওই কুরবানি করছেন দেখে আল্লাহ তাদের হাতে দিনকে বিজয় দিচ্ছে। এটা আল্লাহ সুন্নাহ। তো আপনি যদি ওই ফলাফল চান, আপনি ওইভাবে তাদের পদাঙ্ক অনুসরণ করতে হবে, এটা না হলে হবে না। 3টা ঘটনা বলছিলাম, 3 নম্বর ঘটনাটা বলি। 3 নম্বর ঘটনা, যার এই ব্যক্তি ছিল একটা ডাকাত, হাইওয়ে রবার। এবং ওই পথ দিয়ে যারা যাইতো সবাই এই লোকের ভয়ে ভীত থাকতো। তার নাম হলো ফুদাইল। এবং এই লোক একদিন এক মহিলার বাড়ি দিয়ে উঠতেছে চুরি করার জন্য। তখন সে কোরআনের আয়াত শুনছে, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, যে যারা ঈমানদার তাদের কি এখনো সময় হয় নাই আল্লাহর স্মরণে তাদের অন্তর বিগলিত হয়। এবং এইটা যখন উনি শুনছে, ওই অবস্থায় চুরি করার জন্য ঢুকতেছেন, তখন উনি বলছেন যে ইয়া রব, হ্যাঁ শুনছে, অন্তর বিগলিত হওয়ার সময় হয়েছে। এবং ফুদাইল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহ তখন নেমে আসছেন। নেমে শুনে গিয়ে দেখেন একটা কাফেলা যাবার কথা, এরা বসে আছে আগুনের সামনে এবং এরা ভয়ে জড়সড় হয়ে আছে। কেন? তারা বলতেছে যে ফুদাইল আসবে, ভয়ঙ্কর যে ডাকাত, সেই ডাকাত ফুদাইল আসবে। তখন ফুদাইল রাহিমাহুল্লাহ গিয়ে বলছেন যে আমি ফুদাইল, তোমাদেরকে আর কেউ কোনো ক্ষতি করবে না, আমি তোমাদেরকে রক্ষা করবো। ওই দিন উনি তাদেরকে রক্ষা করছেন। এবং এরপর কি হয়েছে, উনি উম্মার বড় উলামায়ে কেরামদের একজন হয়েছেন এবং উম্মার বড় জাহিদদের একজন হয়েছেন, আবেদদের একজন হয়েছেন। আপনারা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহর কথা শুনছেন, আব্দুল্লাহ ইবনে মুবারকের একজন শিক্ষক ছিলেন ফুদাইল ইবনে আয়াদ। ডাকাত থেকে উনি পরিবর্তন হয়ে গেছে, কারণ মুমিনদের সময় আসছে, আল্লাহর স্মরণে তাদের অন্তর বিগলিত হয়।
সবশেষে আমি একটা কথা বলতেছি যে আপনারা চিন্তা করেন এই পার্থক্যগুলা। হামজা রাদিয়াল্লাহু আনহু মক্কায় কি অবস্থায় ছিলেন, কি ছেড়ে দিয়েছেন, কিসের জন্য? দুনিয়াবী বাস্তবতা কি পাইছেন? কিছু পান নাই, কিন্তু কিন্তু অনেক বড় জিনিস উনি জান্নাতে পাইছেন। মুসাব ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু সবকিছু ছিল, যা কিছু আমরা, একটা রাজপুত্রের জীবন ছিল, সব ছেড়ে দিয়েছেন। কেন? জান্নাতের জন্য। ফুদাইল ইবনে আইয়াদ, ওনার পরিবর্তনটা দেখেন কিভাবে হচ্ছে। তো এই বিষয়টা হয় মাথায় রেখেন। আমরা অনেক কথা বলতে পারবো, অনেক আচরণ করতে পারবো, কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল্লার সাথে আমাদের সম্পর্ক যদি ভালো না হয়, তাহলে এগুলোর আসলে কোনো রেজাল্ট নাই। আমরা নিজেরা যদি পরিবর্তন না হই, আলটিমেটলি আপনি কোনো পরিবর্তনই করতে পারবেন না। এবং পরিবর্তন হওয়ার মানে এটা না শুধু যে আপনার বড় দাড়ি আছে এবং আপনার পাগড়ি আছে এবং আপনার বড় জুব্বা আছে, কিন্তু আপনি মানুষকে গালাগালি করে বেড়ান এবং ছোট ছোট মত পার্থক্য ফেসবুকে দিয়ে আপনি কাউকে গালি দিচ্ছেন, অশ্লীল ভাষা ব্যবহার করতেছেন। বেসিক্যালি আপনি সবই করতেছেন যেটা একটা জাহেল মানুষ করে, কিন্তু আপনার পোশাকটা এরকম যেন না হয়। আল্লাহর সাথে ধোঁকাবাজি হয় না, আল্লাহর সাথে ধোঁকাবাজি করা সম্ভব না। আপনার আল্লাহর সাথে সৎ হইতে হবে, এবং আল্লাহর সাথে যদি আপনি সৎ হন, আমরা যদি আল্লাহর সাথে সৎ হই, বাকিটা আল্লাহ করে নেবেন। আপনার চিন্তা করার দরকার নেই, আল্লাহ ব্যবস্থা করে নেবেন। এই জিনিসটা আমাদের হইতে হবে। আমি সবশেষে একটা কথা বলে শেষ করি। মুসনাদ আহমেদে একটা হাদিস আছে, সহিহ মুসলিমেও এটা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতেছেন যে আমার খুব ইচ্ছা হয় আমার ভাইদেরকে দেখতে। তখন সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, তোমরা আমার সাহাবা, তোমরা আমার কম্প্যানিয়ন। আমার ভাই হলো তারা যারা পরে আসে, যারা আমাকে দেখে নাই, কিন্তু আপনাকে না দেখে তারা আমার উপর বিশ্বাস করছে। এবং রাসূলুল্লাহ বলছেন, সহিহ মুসলিমের হাদিসে আছে, রাসূলুল্লাহ বলছেন যে হাউজের কাউসারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানুষগুলোকে চিনবেন, মানে দেখি চিনবেন তাদেরকে। তো আমরা তো রাসূলুল্লাহকে দেখি নাই, আমরা না দেখে রাসূলুল্লাহ বিশ্বাস করছি। তো বিশ্বাস যেহেতু করছেন, ঠিক মতো করো। রাসূলুল্লাহকে ফলো করার কথা যেহেতু বলছেন, ঠিক মতো করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাতে করে যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে গিয়ে আমাদেরকে দাঁড়াইতে হবে, যেদিন জাবরা জাবরা জিনিসের হিসাব হবে, কথার হিসাব হবে, কাজের হিসাব হবে, তখন যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চেনেন। আল্লাহ যেন আমাদেরকে হাউজে কাউসার পর্যন্ত পৌঁছাতে দেন। ওই দিন যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসেবে আমরা আমাদের আখিরাতের জায়গাটা যাইতে পারি। এটা যদি না হয়, আর কোনো কিছু করে তো আসলে কোনো লাভ নেই। আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। মুমিনদেরকে এখনো সময় হয় নাই আল্লাহর স্মরণে অন্তরগুলো বিগলিত হওয়া। চিন্তা করো, এটা আমার জন্য যেমন, আমাদের সমাজের জন্য যেমন, আমাদের এই ভূখণ্ডের জন্য তেমন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।